আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ক্র্যাশ কোর্স সেখানে। এবং আমরা আজকে আলোচনা করব আমাদের বায়োলজির একদম প্রথম ক্লাসটা নিয়ে। সো আমি ফার্স্টে ক্লাস শুরু করার আগে তোমাদের কিছু কথা বলতে যাচ্ছি। খুব সিম্পলি আমরা জানি আমাদের আনফরচুনেটলি যাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের অনেক ড্রিম ইউনিভার্সিটি ছিল, বাট আনফরচুনেটলি আমাদের কিন্তু অনেকের হয় নাই, তাই না? বাট এই লাস্ট পিরিয়ডে আমরা আসলে অনেকে কনফিউজড হয়ে যাই যে ভাইয়া আমি কি এখন কি করব। আমার লাস্ট পিরিয়ডে আমরা অনেকে ডিপ্রেশনে চলে যাই এবং দেখা যায় যেই সুযোগটা আমার সামনে ছিল আমরা ওইটাকেও ইউটিলাইজ করি না, আর আমরা একদম একেবারে ডিপ্রেস টাইপ হয়ে যাই, তাই না? বাট আমি তোমাদের সাজেস্ট করব, তোমাদের যতটুকু অপরচুনিটি আছে তোমরা হাইয়েস্ট এফোর্ট দিয়ে শেষ পর্যন্ত ট্রাই করো, ঠিক আছে? এবং তোমাদের এই যে প্রিপারেশনটাকে আরেকটু গুছিয়ে যাতে তোমরা নিতে পারো সেই জন্যই কিন্তু আমাদের একদম ফার্স্ট HTSU ক্র্যাশ কোর্সে নামানো, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কিন্তু এটা, যাতে তোমরা একদম লাস্ট পিরিয়ডে এসে তোমাদের যে ট্র্যাক, তোমাদের যে একটা গতি ছিল আগে, সেটা যাতে তোমরা দমিয়ে না যাও, সেখান থেকে যাতে তোমরা পিছিয়ে না আসো, ঠিক আছে? তোমরা যাতে আগের মোটিভেশন নিয়ে পড়তে পারো, কারণ ভাইয়া তুমি যাই কিছু বলো না কেন, তোমার এই যে সুযোগটা এটা কিন্তু একবারই থাকবে লাইফে, ঠিক আছে? সো এটা আমি ওভাবে মিন করতেছি না, তোমার কিন্তু এই যে তোমার অ্যাডমিশন জার্নি এটা কিন্তু একবারই তোমরা করতেছো। সো একদম যেহেতু তুমি একবার ফিল্ডে নামছো হয়েছো, তুমি তোমার হাইয়েস্ট এফোর্ট দিয়ে সামনে এগিয়ে যাও, ঠিক আছে? অনেক কথা বলে ফেলছি, তাহলে আজকের ক্লাস করলে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে ভাইয়া আমরা বায়োলজি যে পড়বো, আমি তো ভাইয়া মোটামুটি বিভিন্ন ভার্সিটি প্রিপারেশন আমি নিয়েছি ভাইয়া, আমার মোটামুটি আইডিয়া আছে। সো আজকে আমি তোমাকে যেটা মিন করবো, যেটা বুঝাতে চাইবো যে আমাদের HTSUর আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম, ঠিক আছে? আমরা আগের ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করবো এবং আমি ওই রিলেভেন্ট যে যে জিনিসগুলো তোমার এক্সট্রা পড়া লাগবে আমি ওইটা তোমাকে পড়াই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি ভাই আমাদের আজকের কোর্সের ক্লাসে। আমরা বায়োলজি ক্লাসের ফার্স্ট ক্লাসে আমরা চলে আসি। ইনশাআল্লাহ তোমার ক্লাসের মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবা। তাহলে আসি ফার্স্টে, দেখি আমরা কোষের গঠন আমরা একদম শুরুর চ্যাপ্টার দিয়ে শুরু করছি এবং এই চ্যাপ্টারটা তোমরা অনেক অনেক ভালো করে পড়ছো, কিন্তু আমাদের দেখি এখানে কোয়েশ্চেনগুলো একটু ডিফারেন্ট দিচ্ছে। আমি জাস্ট তোমাকে একটা হিন্টস দিই, কি জানো? দেখো, আমরা যখন বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেনগুলো পড়ছিলাম, বা আমরা যখন মেডিকেলে প্রিপারেশন নিয়েছিলাম, বা আমরা যখন তোমার ডিউ বা সিও এগুলো যখন প্রিপারেশন নিয়েছিলাম, তখন আমরা বেসিক্যালি বিজ্ঞানীর যে নামটা, ঠিক আছে, বিজ্ঞানীর নাম এবং তাদের দ্বারা আবিষ্কৃত যে গ্রন্থগুলো, যেমন আমি জাস্ট একটা লাইন লিখতেছি, সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী যারা ছিল এবং তাদের যে গ্রন্থসমূহ, খুব সিম্পল একটা লেখা না, তাদের গ্রন্থসমূহ। মজার বিষয়, মজার না আসলে, তোমার এক্সট্রা এই জিনিসটা নিয়ে একটু বেশি তোমার চিন্তা করতে হবে, কারণ অন্যান্য ভার্সিটিতে এই জিনিসটাতে কোয়েশ্চেন তেমন একটা কিন্তু দেয় না, ঠিক আছে? বিজ্ঞানীর নাম বা তাদের যে গ্রন্থগুলো তেমন একটা দেয় না, বাট এখানে কিন্তু এটা আলাদা করে তোমার পড়তে হবে, বুঝতে পারছি? তোমার আলাদা করে জিনিসটাকে গুরুত্ব দিতে হবে এই জিনিসটাতে, এই যে ফার্স্ট চ্যাপ্টার পড়তেছি না এখানে, এবং সেকেন্ড চ্যাপ্টার যখন পড়বো, কোষ বিভাজন যখন পড়বো, ওখানে আমার অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এগুলোর আবিষ্কার নিয়ে আমার পড়া লাগবে। তারপর আমরা যখন অণুজীব পড়বো, তারপরে চ্যাপ্টার অণুজীব যখন পড়বো, তখন ধরো ভাইরাসের আবিষ্কারক, ব্যাকটেরিয়ার আবিষ্কারক, এই জিনিসগুলো আমার পড়তে হবে, ঠিক আছে? এগুলো এক্সট্রা জিনিস আমার পড়তে হবে। আচ্ছা, মানে ইনফরমেটিভ কোয়েশ্চেন এক কথায় বেশি দেয়, একদম তোমার 80% কোয়েশ্চেনে ইনফরমেটিভ কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই আমরা আমাদের চলে আসি, দেখি ফার্স্টে আমাদের কোয়েশ্চেনটা কি দিছে। খুব ইজি একটা কোয়েশ্চেন দিছে, বলছে দেখছো এই যে ফার্স্ট কোয়েশ্চেনটা এইভাবে দিছে, বলছে ক্রোমোজোম আবিষ্কার করেন কে, ঠিক আছে? ক্রোমোজোম কে আবিষ্কার করছে? সো আমরা যখন ক্রোমোজোমের আবিষ্কারটা পড়ছিলাম, কিন্তু ওখানে কিন্তু আমরা সুন্দর করে পড়ে ফেলছিলাম যে আমাদের ক্রোমোজোম আবিষ্কার করছে কি, আমাদের স্ট্রেসবুর্জার। আমি যদি এটা বাংলায় লেখার দরকার নেই, ইংলিশে লিখলে তুমি আসলে একটা নাম থেকে বাঁচো অ্যাকচুয়ালি কি উচ্চারণ করতে হবে, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায় না এটা ভাই কি উচ্চারণ করবো। তুমি এটার অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে স্ট্রেসবুর্জার, ঠিক আছে? সো তুমি স্ট্রেস বার্গার বলতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তাহলে স্ট্রেসবুর্জার যখন আমরা পড়তেছি, দেখবা তুমি জাস্ট একটু উল্টায় দেখো, আমি তোমাকে বলতেছি স্ট্রেসবুর্জারের নামটা কিন্তু তুমি মায়োসিস কোষ বিভাজনের কোন একটা জায়গায় শুনছো, ঠিক আছে? তুমি একটু চেক করে দেখে নাও, ঠিক আছে? তুমি একটু চেক করে দেখে নাও যে আমরা এই যে নামটা, এই যে একটা সেম নাম, এটা আমি আর কই কই শুনছি, ঠিক আছে? এগুলো আমার লাগবে, বুঝতে পারছি? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। তুমি জাস্ট এটা একটু উল্টে ওখানে দেখো, আমি যেটা যেভাবে বলবো ওভাবে একটু কষ্ট করে পড়বা। যেমন তুমি ওখানে গিয়ে একটা লাইন দেখতে পাবা, সেটা হচ্ছে স্ট্রেসবুর্গার মায়োসিসের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পুষ্পক উদ্ভিদের, আমি লিখে দিই তোমাকে, সমস্যা নেই ভাইয়া, পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে উনি ফার্স্টে মায়োসিসটা প্রত্যক্ষ করছিলেন, ঠিক আছে? জনন কোষে লিখবা না, অ্যাকচুয়ালি জনন মাতৃকোষ লিখতে হবে, এটা একটু সমস্যা করতেছে, সরি, মাতৃকোষে, ঠিক আছে? তাহলে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে উনি মায়োসিসটা প্রত্যক্ষভাবে লক্ষ্য করছিলেন, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ একটা তোমার মনে রাখতে হবে। তারপর যেহেতু ভাই আমি মায়োসিস নিয়ে তোমাকে বলতেছি, তো তুমি মায়োসিস নিয়ে আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কি জানো? এই যে মায়োসিস যে নামটা পড়তেছি না, মায়োসিস নাম মানে কি টু লেসন, তাই না? অর্থাৎ এটা আমরা জানি এটা একটা হ্রাসমূলক বিভাজন,
তাহলে রাসমূলক বিভাজন এই যে মায়োসিস এই নামকরণটা মানে বেসিক্যালি করছে কে, এটা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে ফার্মার এবং মুর, বিজ্ঞানী ফার্মার ও মুর। খুব সিম্পল পড়াশোনা, জাস্ট একটু মাথায় রাখলে তোমার জন্য এনাফ। তাহলে আমরা ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রেসবুর্জার, সেই অনুযায়ী বাদবাকি পড়াশোনাগুলো আমরা পড়ে ফেলছি, ঠিক আছে, দ্যাটস ইট, আর লাগবে না তোমার জন্য। তাহলে এখানে আনসার কি হবে? এ হবে, ঠিক আছে আনসার, হ্যাঁ আনসার এ হবে। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা একটু দেখি আমরা, দেখো তারপরে কোয়েশ্চেন যথেষ্ট ইজি এবং এটা এসএসসি লেভেলে একটা কোয়েশ্চেন দিচ্ছে, তাই না? বলছে নিচের কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়? ভাই আমরা জানি পাওয়ার হাউস কাকে বলে, তোমাকে যদি বলে পাওয়ার হাউস কাকে বলে, সেটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এখন কথা হলো ভাই সিম্পল জিনিসটা কেন লিখতেছেন আপনি, তাই না? লিখতেছি কারণ আছে, কোর 11 যা যা আছে সবকিছু একটু আমরা পড়ে ফেলি। দেখো আমরা বলছি পাওয়ার হাউস বা শক্তি উৎপন্নকারী, ঠিক আছে, এখানে আমি একটু লিখে দিই শক্তি উৎপন্নকারী, বাংলায় দিয়ে দিলে দেখা যায় আমরা অনেকে কনফিউজ হয়ে যাই। আমাকে যদি বলে শক্তি উৎপন্ন করতেছে কে, তুমি এটা কি দিবা? আমাদের মাইটোকন্ড্রিয়া দিবা। কিন্তু তোমাকে যদি বলে এটা না দিয়ে, এই জিনিসটা না দিয়ে তোমাকে যদি বলে শক্তি রূপান্তর কে করতেছে, অর্থাৎ আমাদের কোষের মধ্যে শক্তি রূপান্তরের অঙ্গাণু কোনটা, শক্তি রূপান্তর অঙ্গাণু বা অর্গানেলস কোনটা, এটা তুমি কি দিবা? এটা দিবা তুমি প্লাস্টিড বা একদম একদম স্পেসিফিক ভাবে বললে ক্লোরোপ্লাস্ট। বুঝতে পারছো? দেখো অনেকে কিন্তু এই জিনিসগুলো আমরা কনফিউজ হয়ে যাই। তাহলে শক্তি উৎপন্ন বলে মাইটোকন্ড্রিয়া আর শক্তি রূপান্তর বলে ক্লোরোপ্লাস্ট। তাহলে এইটুকু তো আমরা জানি। এখন আমাদের এই যে পাওয়ার হাউস বলতেছি সেজন্য আমরা মাইটোকন্ড্রিয়া বলতেছি, কিন্তু আমাকে যদি বলে প্রোটিন ফ্যাক্টরি তাহলে আমি কি বলবো? আশা করি তুমি এটাও পারবা। এটা আমরা কি বলবো? এটা আমরা বলবো রাইবোজোম, তাই না? রাইবোজোম, এটা আমরা বলবো রাইবোজোম। আচ্ছা তারপর আমি যদি বলি আমাদের কোষের মধ্যে কাকে আমরা ট্রাফিক পুলিশ বলতেছি ভাইয়া, আমরা ট্রাফিক পুলিশ বেসিক্যালি কাকে বলতেছি? তুমি এটার আনসার কি দিবা? গোলগি বডি দিবা। এবং এই গোলগি বডি যতগুলো নাম আছে সবগুলো একটু কষ্ট করে পড়ে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট। এই গোলগি বডিটা আমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই গোলগি বডিটা, ঠিক আছে? কারণ আমরা গোলগি বডিকে আরো বিভিন্ন নামে ডাকতে পারি, যেমন আমরা ডিকটায়োসোম বলতে পারি, ইডিওসোম বলতে পারি, লাইপোকন্ড্রিয়া বলতে পারি, ঠিক আছে? এগুলো হচ্ছে গোলগি বডির অন্যান্য নাম। এবং গোলগি বডি তার কাজের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ দুইটা নামে ডাকতে পারি। একটা হচ্ছে আমাদের ট্রাফিক পুলিশ আর একটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে আমরা প্রোটিন কার্বোহাইড্রেট মোটামুটি ইনক্লুড করে ফেলতেছি না সবগুলা? আচ্ছা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আচ্ছা তাহলে মোটামুটি আমরা একদম ইম্পর্টেন্ট নামগুলো জানছি। এখন তুমি যখন গোলগি বডির ক্লাসিফিকেশন পড়বা দেখবা ওখানে আছে খুব সুন্দর করে আছে সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, ঠিক আছে? এবং তার সাথে তুমি কষ্ট করে ইয়ার পড়ে ফেলবা। ভাই ইয়ার মানে কি? ইয়ার মানে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা পড়ে ফেলবা, ঠিক আছে? নিচে তোমাকে বলবে নিচের কোনটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ নয়, ওখানে দিয়ে দিবে সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল, টিভিউল। তুমি এবার আমি যে কোয়েশ্চেনটা করছি দেখি বই থেকে দেখি এটার আনসারটা একটু আমাকে বলো তো, ঠিক আছে? দেখবা তুমি যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বা তখন দেখবা আমাদের সিস্টার্নি আছে, ভ্যাকিউল আছে, ভেসিকল আছে, তারপর ওখানে এই যে তোমার ভ্যাকিউলের বদলে অর্থাৎ আমাদের লাস্টের যে পার্টটা ওখানে কিন্তু টিভিউল আছে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এক্সট্রা একটা জিনিস আছে, এটাকে আমরা কি বলি? টিভিউল বলি, অর্থাৎ তার ক্লাসিফিকেশন আর কি, ঠিক আছে? টিভিউল। তাইলে আমাদের প্রকারভেদটা ডিফারেন্ট করে পড়তে হবে। আমরা হয়তো অনেকে খেয়াল করছি জিনিসটা যে গোলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্লাসিফিকেশন মোটামুটি একটু সেম আছে, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখো অনেকগুলো নাম কিন্তু পড়ে ফেলছি, এটার সাথে সাথে আমাদের আরো কিছু নাম পড়তে হবে। যেমন আমি এটা পরবর্তী স্লাইডে লিখতেছি, কিন্তু তার আগে আমি এটার আনসারটা বলে ফেলি। তাহলে এখানে আনসার কি হবে? সি হবে। মাইটোকন্ড্রিয়ন বলছে, কন্ড্রিয়ন মানে তো আমরা জানি কন্ড্রিয়ন মানে এটা আমাদের সিঙ্গুলার মিন করছে, ঠিক আছে? মানে একটা মিন করছে, অনেকগুলো হইলে তখন আমরা মাইটোকন্ড্রিয়া বলবো, সমস্যা নাই। তাহলে আনসার সি, ঠিক আছে? এখন ওই যে আগের স্লাইডে তো আমরা মোটামুটি কয়েকটা লিখছি, তাই না ভাইয়া? এখন হচ্ছে আমরা আরো কয়েকটা লিখি, যেমন আমরা ওখানে গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু গেছিলাম, ঠিক আছে? এখন আমাকে যদি বলে আমাদের আরো কয়েকটা খুব গুরুত্বপূর্ণ নাম মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে লাইসোসোমটা। লাইসোসোমও তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? লাইসোসোম হচ্ছে আমাদের এরকম করে দেয় নিচের কোনটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার, কি বলবে? হাইড্রোলাইটিক এনজাইমের আধার। আধার মানে তো আমরা জানি, আধার মানে হচ্ছে সংগ্রাহক আর কি, এখানের মধ্যে থাকে, বুঝছি? তারপর এটাতে আরো বলতে পারে কোনটিকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলা হয়, কোনটিকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলা হয়, ঠিক আছে? সবকিছুর আনসার সেম। তারপর এটাও বলতে পারে তোমার কোনটির মধ্যে অটোলাইসিস হয়ে থাকে, ঠিক আছে? এটা না বলে আরেকটা বলতে পারে কোনটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, কোন অঙ্গাণুর উল্টাপাল্টা মানে ধরো একটা ডিসপ্রপোর্শন বা কোন একটা ঝামেলা হলে সেটা আলটিমেটলি ক্যান্সারে রূপান্তর হইতে পারে, সেটা হচ্ছে লাইসোসোম।
ঠিক আছে? আচ্ছা, এইভাবে করে আমার বিভিন্ন অঙ্গাণুগুলা পড়তে হবে, বুঝতে পারছি? এখন যখন অঙ্গাণু পড়বে না, তাদের তো অবশ্যই কাজ পড়বা, তাদের তো কাজ তো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমি একটু তোমাকে লিখে দিই কাজ কি কি পড়তে হবে। দেখো, তোমার হচ্ছে রাইবোসোম পড়তে হবে, রাইবোসোমের কাজ খুবই গুরুত্বপূর্ণ, এবং রাইবোসোমের গঠনটা পড়তে হবে, ঠিক আছে? ওই যে 50S 30S 60S 40S এগুলো খুব গুরুত্বপূর্ণ পড়তে হবে। তারপর হচ্ছে আমার গোলগি বডিটা খুব ভালো করে পড়তে হবে, গোলগি বডির কাজ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন দেখবা গোলগি বডি হচ্ছে, গোলগি বডির আমরা আরেকটা নাম আছে যেটা হয়তো আমি আগে লিখি নাই, সেটা হচ্ছে আমি এখানে একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখে দিই, সেটা হচ্ছে প্যাকেজিং হাউস, ঠিক আছে? প্যাকেজিং হাউস, কারণ সে হচ্ছে অন্যান্য যেসব অঙ্গাণু আছে সবগুলাকে প্যাকেজ করে, অর্থাৎ বাইরে আবরণটা সে দান করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আরো কিছু লিখে ফেলি আমরা। তাহলে গোলগি বডি লিখছি, গোলগি বডির সাথে তুমি গোলগি বডি যখন পড়বা একসাথে তুমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামও পড়বা, খুব গুরুত্বপূর্ণ, কারণ দুইটার কাজ মোটামুটি কাছাকাছি থাকে। আচ্ছা, তারপর তুমি পড়বা আমাদের যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুইটা একসাথে পড়বা। দুইটা একসাথে কিভাবে পড়বা আমি এখানে লিখে দিই, এই যেভাবে দুইটার গঠনগুলো একসাথে পড়বা, কারণ দেখবা দুইটার গঠনে তোমরা কনফিউজ হয়ে যাও। দেখে আমি তোমার ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করি, ভাই অক্সিজেন নামটা তুমি কই শুনছো? এভাবে যদি কোয়েশ্চেন করে, ভাই তুমি গ্রানাম নামটা কই শুনছো? ভাই তুমি থাইলাকয়েড নামটা কই শুনছো? দেখো তোমার মধ্যে কিন্তু একটু কনফিউশন তৈরি হবে যারা একটু ভালো করে পড়ো নাই। তাহলে আমরা জানি থাইলাকয়েড মানে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে ছিল, অক্সিজেন মানে মাইটোকন্ড্রিয়াতে ছিল, তাই না? ক্রিস্টি মানে মাইটোকন্ড্রিয়াতে ছিল। এই যে জিনিসটা ডিফারেন্সিয়েট করতে হবে, এই জিনিসটা আমাকে পারতে হবে, এই জন্য আমি যেটা বলছি ওভাবে করে পড়বা, ঠিক আছে? এভাবে করে পড়বা। তারপর লাস্টে তুমি লাইসোসোমটা খুব ভালো করে পড়বা, লাইসোসোম খুবই গুরুত্বপূর্ণ। আর সেন্ট্রিওলের মধ্যে খুব স্পেসিফিক দুই একটা কাজ পড়বা, খুব স্পেসিফিক দুই একটা কাজ পড়বা, ঠিক আছে? স্পেসিফিক, যেমন আমরা জানি কোষ বিভাজনে সাহায্য কোনটা করে? সেন্ট্রিওল করে, ঠিক আছে? স্পিন্ডল তন্তু তৈরিতে সাহায্য কে করতেছে? সেন্ট্রিওল করতেছে। তারপর শুক্রাণু লেজ তৈরিতে সাহায্য কে করে? আমাদের সেন্ট্রিওল তৈরি করতেছে, ঠিক আছে? লেজ, আমাকে যদি বলে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে কে সাহায্য করে, তখন কিন্তু আনসার হবে মাইটোকন্ড্রিয়া। আর যদি আমাকে স্পেসিফিক ভাবে বলে দেয় শুক্রাণু লেজ গঠনে কে সাহায্য করে, তাহলে আনসার কি হবে? সেন্ট্রিওল হবে, ঠিক আছে? এভাবে করে আমার ডিফারেন্সিয়েট করে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই একদম কি বলবো, জাস্ট চান্স পাবা এরকম না, অনেক ভালো একটা সিট পাবা, একদম শুরুর দিকে পাবা, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ভালো করে ডিফারেন্সিয়েট করে পড়তে জানি না। আচ্ছা ভাইয়া, বহুত কথা বলছি, আমরা আমাদের পরের স্লাইডে যাই। সেটা হচ্ছে দেখো, এই যে দেখো নামগুলো বেশি দিচ্ছে, এই যে ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারগুলো নামগুলো খুব গুরুত্বপূর্ণ। যখন তোমরা বলছে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, আমাকে বলছে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, তাহলে আমরা জানি উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ছিল? থিওফ্রাস্টাস, তাই না? বিজ্ঞানী থিওফ্রাস্টাস। এখন তোমার জন্য কিন্তু জাস্ট আমরা থিওফ্রাস্টাসটা পড়লে কিন্তু হবে না। দেখো এখানে আদার যে জিনিসগুলো বলছে এগুলো একটু পড়ে নেবে কষ্ট করে। যেমন ক্যারোলাস লিনিয়াস বলছে, আমরা জানি ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের সাথে পুরোপুরি জড়িত, তাই না? দ্বিপদ নামকরণের সাথে পুরোপুরি জড়িত, সেটা পড়তে হবে। তারপর থিওফ্রাস্টাস আমরা জানি। তারপর যখন বলছে এই যে ব্যান্থাম এবং হুকার বলছে, ব্যান্থাম এবং হুকারের কিন্তু একটা বই আছে খুব গুরুত্বপূর্ণ, জেনেরা প্ল্যান্টেরাম, ঠিক আছে? জেনেরা প্ল্যান্টেরাম, ওকে? এবং উনি কিন্তু একটা শ্রেণীবিন্যাস দিছে, ওই যে ক্রিপ্টোগেমিয়া, ফেনারোগেমিয়া, তুমি বইটা খুলে ওই যে বইয়ের শুরুতে কিছু সবুজ পেজ আছে না, ওখানে দেখবো, ওখানে ব্যান্থাম হুকারের একটা আলাদা শ্রেণীবিন্যাসের চক আছে, ঠিক আছে? ওই যে ব্রায়োফাইটস, স্টেরিডোফাইটস এগুলো বেসিক্যালি উনি আলাদা করছে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর ধরো রবার্ট ব্রাউন, এই বান্দারে তুমি কই পড়ছো? এই বান্দারে পড়ছো নিউক্লিয়াসের সময়, তাই না? নিউক্লিয়াস আবিষ্কারের ওই জায়গায় পড়ছো। এখন ভাই তুমি যখন নিউক্লিয়াস পড়বা, তাহলে নিউক্লিয়াসের টপিকের পড়াশোনাগুলো তুমি পড়ে ফেলবা। যেমন একটা খুব কমন একটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের, এই নিউক্লিয়াসটা আবিষ্কার কোথায় হয়েছে সেটা আমরা জানি, অর্কিড প্রত্যকোষে, এটা জানতে হবে। তারপর সিনোসাইটিক নিউক্লিয়াস আছে কার কার মধ্যে? সিনোসাইটিক মানে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস একটা কোষের মধ্যে, নরমালি তো আমরা জানি একটা থাকে, বাট এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, তো এরকম কই থাকে? এই জিনিসটা পড়বা, আমরা জানি স্পেরোফ্লিয়া, তারপর হচ্ছে আমাদের বট্রিডিয়াম, বলসেরিয়া, এগুলো হচ্ছে শৈবালের নাম লিখছি, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের ছত্রাক থাকে, ওই যে পেনিসিলিন ছত্রাক, পেনিসিলিন ছত্রাক তো সবাই চিনি, ওই যে ওষুধ তৈরি করে ওটা, ঠিক আছে? তাহলে এর হচ্ছে এগুলো যেগুলো লিখছে এগুলো হচ্ছে সিনোসাইটিক নিউক্লিয়াস থাকে, আমি এটা ডিফারেন্ট ইয়া দিয়ে লিখি, এদের মধ্যে হচ্ছে সিনোসাইটিক নিউক্লিয়াস থাকে, এদের মধ্যে সিনোসাইটিক নিউক্লিয়াস থাকে। সিনোসাইটিক মানে কি? অনেকগুলো নিউক্লিয়াস থাকে। তো এভাবে করে আমার পড়তে হবে, এভাবে করে পড়লে দেখো পড়াশোনা কিন্তু ইজি, কিন্তু আমার মনে থাকবে অনেক ভালো। এভাবে করে একসাথে সব একসাথে পড়তে হবে, একটার সাথে একটা কোরিলেট করে পড়তে হবে। যাই হোক, তাহলে আমরা এটা আনসার পারবো, এটা থিওফ্রাস্টাস হবে। আচ্ছা, পরেরটা দেখি তো ভাইয়া, এই যে সেম নামকরণ থেকে আসছে, আধুনিক ট্যাক্সোনমিক, ট্যাক্সোনমিক বোটানির জনককে, আমরা জানি ট্যাক্সোনমিক বোটানির জনক হচ্ছে কে ছিল? আমাদের লিনিয়াস ছিল, তাই না? লিনিয়াস ছিল।
ওই যে আগে বলছিলাম না দ্বিপদ নামকরণ, ওটার সাথে কিন্তু ট্যাক্সোনমিক যে তোমার এই যে নামকরণ বা বোটানি যেটা একদম শুরুতে, যেটা আমাদের নামকরণের সাথে রিলেটেড আর কি, আমরা একটা প্রাণীকে বিভিন্ন ওয়েতে নামকরণ করতে পারি, সেটাও যে কথা ক্যারোলাস লিনিয়াস। আবার দ্বিপদ নামকরণ সেম ক্যারোলাস লিনিয়াস হবে। এখন আমরা যখন এরিস্টটল পড়বো, এরিস্টটলকে কিন্তু আমরা বায়োলজির জনক বলি, এটা কিন্তু মাথায় রাখবা, বায়োলজির জনক কিন্তু আমরা এরিস্টটলকে বলি। কিন্তু তোমার যদি আবার বলি এই বায়োলজি শব্দটা, এই বায়োলজি শব্দটা কে প্রবর্তন করছে, কে আবিষ্কার করছে? এই শব্দটা আবিষ্কার করছে কিন্তু বিজ্ঞানী ল্যামার্ক। করছো না? ল্যামার্ক কি করছে? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ দিচ্ছে, যেটা আমরা জিন তত্ত্বতে পড়ছিলাম, জিন তত্ত্ব এবং বিবর্তনে পড়ছিলাম। তাহলে এখানে থিওফ্রাস্টাস কি করছে আমরা আগেই পড়ে ফেলছি, উদ্ভিদ বিজ্ঞানের জনক আলাদা করে। আর মেন্ডেল তো আমরা জানি মেন্ডেল হচ্ছে জেনেটিক্সের জনক। দেখছো? এইভাবে করে পড়বা তুমি, এমসিকিউ কে অ্যানালাইসিস করে পড়বা, ঠিক আছে? অর্থাৎ এমসিকিউ কি কি দিচ্ছে প্রত্যেকটা গুলা পড়বা, কারণ যেগুলো এমসিকিউ তে অপশনগুলো দিচ্ছে ওগুলো যদি কারেক্ট নাও হয় এগুলো কিন্তু ইন ফিউচারের জন্য গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। মানে আমারে বলছে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে পড়াশোনা করো, বাস তুমি পড়ে পড়ে চলে গেলা, যেটা আনসার দিছো ওটা মুখস্থ করে চলে গেলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে বুঝতে হবে কোয়েশ্চেন কোথা থেকে দিছে, ওই টপিকটাকে অ্যানালাইসিস করতে হবে, তারপর ওই এমসিকিউর পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করতে হবে, তাহলে তোমার অ্যাকচুয়াল পড়াশোনাগুলো হবে। ঠিক আছে লিনিয়াস? আচ্ছা, তাহলে পরবর্তী দেখি, আমরা এখন ক্রোমোজোমে ঢুকে যাচ্ছি। ক্রোমোজোম খুব ইম্পর্টেন্ট, এবং ক্রোমোজোম থেকে কিন্তু কোয়েশ্চেন খুব স্পেসিফিক, উল্টাপাল্টা কোয়েশ্চেন দেয় না। বলছে ক্রোমোজোমের প্রধান উপাদান কি, খুব ইজি, ডিএনএ এবং ফ্যাট তো জীবনে হবে না। তারপর বলছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট তো জীবনে হবে না। প্রোটিন ফ্যাট এটা তো জীবনে হবে না। আমি যদি অপশনকে এটাকে আমরা কি বলি জানি, এটাকে আমরা বলি ক্রস চেক। এই যে আমি এখন যে ওয়েতে সলভ করলাম না, এটাকে বলে ক্রস চেক। ক্রস চেক মানে কি, ধরো আমাকে যেটা আনসার বলছে, সাপোজ ভাই আমি অ্যাকচুয়াল আনসারটা জানি না, এখন আমি সবগুলো এমসিকিউ কে কি করবো, আমি যাচাই করব। ধরো আমি জানি কখনো ফ্যাট, কার্বোহাইড্রেট এগুলো ক্রোমোজোমের মধ্যে থাকে না, একটু কমন সেন্স আমার মধ্যে আছে। তাহলে এখন যেটা আছে, যেমন ডিএনএ তে অবশ্যই থাকে, তার সাথে প্রোটিন থাকে, এটাই আমি জানি অ্যাকচুয়াল আনসার হবে। বুঝছো? এভাবে করে ক্রস চেক করে কিন্তু মিলাইতে পারি, দেখতেছি এই তিনটা কারেক্ট না, তার মানে অবশ্যই এটা যদি আমি নাও জানি তার মানে ধরে নিচ্ছি এটাই কারেক্ট হবে। ঠিক আছে? এভাবে চাইলে তুমি এমসিকিউ সলভ করতে পারো। এখন আমাদের এখানে ডিএনএ তো আমরা জানি ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ, ক্রোমোজোমের মধ্যে থাকে, এবং ক্রোমোজোম যখন তুমি পড়বা তখন এখানে একটা জিনিস পড়বা, দেখবা ক্রোমোজোমের কাজের মধ্যে খুব একটা গুরুত্বপূর্ণ লেখা আছে, জীবের জিনোমকে, আমরা জিনোমকে কি বলি, ব্লুপ্রিন্ট বলি। এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মানে এইবার আসতে পারে এরকম একটা কোয়েশ্চেন, জীবনের ব্লুপ্রিন্ট বলি কাকে, জিনোমকে, এটা জানতে হবে। তারপর আমরা যখন প্রোটিন পড়ছি না, এই প্রোটিনের মধ্যে দুই রকম প্রোটিন আছে, একটা হচ্ছে নিম্ন আণবিক ভরের প্রোটিন, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। এটা আমি আর লিখতেছি না, আশা করি তোমরা বুঝে নিছো ভাইয়া। একটা হচ্ছে আমাদের নিম্ন আণবিক গুরুত্ব, একটা হচ্ছে আমাদের উচ্চ আণবিক গুরুত্ব। তো এই নিম্ন আণবিক গুরুত্ব সম্বন্ধে প্রোটিনের মধ্যে যেটা তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন, এটা শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায় হিস্টোন প্রোটিনটা। আর উচ্চ আণবিক মানে হচ্ছে ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ, ঠিক আছে, আরটা হচ্ছে আরএনএ পলিমারেজ। ঠিক আছে, আমরা কিন্তু অনেক পড়াশোনা করে ফেলতেছি, যেগুলো লাগবে যেখান থেকে আমরা জাস্ট ওগুলোই পড়তেছি, বুঝতে পারছি? তাহলে এটা আনসার কি হবে, এটা আনসার বি হবে। আর বাদ বাকি কথাগুলো একটু মনে রাখো। তারপর আসি, প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি, এটা কিন্তু বলা আছে, এটা হচ্ছে প্রোটোপ্লাজমের 90% কি পানি। এবং এই কোয়েশ্চেনটা কিন্তু তোমার অবশ্যই পারা উচিত, কারণ কি জানো, তুমি এটা এসএসসি তে পড়ছো তাই না, এসএসসি তে পড়ছো প্রোটোপ্লাজমের শতকরা 90 ভাগ পানি, দ্যাটস ওয়াই প্রোটোপ্লাজমকে আমরা একটু কিন্তু নামে ডাকি, কি নামে ডাকি বলো তো, একে আমরা বলি ফ্লুইড অফ লাইফ, তাই না, ফ্লুইড অফ লাইফ বলি। আচ্ছা, তারপর আরেকটা জিনিস যেটা তোমার গুরুত্বপূর্ণ, প্রোটোপ্লাজম তো তাহলে আনসার এ হবে আমি বুঝতেছি, তুমি তার সাথে সাথে সাইটোপ্লাজমটা মাথায় রাখবা, ঠিক আছে, এর সাথে সাইটোপ্লাজমটা মাথায় রাখবা। এটা একটু ডিফারেন্ট, বুঝছো, এটা হচ্ছে 65 থেকে 96%। আশা করি তোমরা জানো, যারা জানো না তারা আজকে থেকে যাতে না ভুলো। মানে এটা আমি কি লিখছি, এটা হচ্ছে আমি পানির পরিমাণ লিখছি, বুঝতে পারছি, পানির পরিমাণ লিখতেছি, বুঝছো? তাহলে দেখো আমাদের ফার্স্টের চ্যাপ্টার থেকে কিন্তু ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো, অর্থাৎ মান, বিজ্ঞানীর নাম, ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো একটু বেশি দিচ্ছে, ঠিক আছে, এটা 90 হবে। আচ্ছা, তারপর আসি, এবার আমরা ডিএনএ থেকে একটু পড়াশোনা করব, দেখে আসি কি দিছে। বলছে কোন নাইট্রোজেন বেসটি শুধুমাত্র আরএনএ তে থাকে, কত না, এটা হচ্ছে থাকে হবে, মানে কোনটা শুধুমাত্র আরএনএ তে থাকে, ঠিক আছে। এটা যখন আমরা আরএনএ পড়ছিলাম, অর্থাৎ আমরা যখন রাইবোনিউক্লিক অ্যাসিড পড়ছিলাম, আমি তোমাকে একটা জিজ্ঞেস করি, একটা কোয়েশ্চেন করি তোমাকে, আমি তোমাকে বলবে ডিএনএ কত প্রকার, আনসার কি বলছি, কোয়েশ্চেন কি বলছি, ডিএনএ কত প্রকার, ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তাহলে আমার অপশনগুলো দিছি আমি 2,
3, তারপর একটা ছিল হচ্ছে কত 4, অথবা আমি দিছি কোনোটি না। দেখি আমি তোমাকে একটু সময় দিছি, দেখি একটু ভাবো তো এটা আনসার কি হবে, ডিএনএ কত প্রকার, এটা আনসার কি হবে? ঠিক আছে, ডিএনএ কত প্রকার, যারা একদম ভালো করে পড়ছো তারা তো পারবা, আর যাদের একটু সমস্যা আছে তারা দেখি একটু কনফিউজ হয়ে বলবে ভাই মনে হয় 2 প্রকার, তাই না? হইতে পারে 2 প্রকার হইতে পারে মনে হয় ভাই, তাই না? আমরা জানি ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই, ডিএনএ এর কি নাই, কোনো প্রকারভেদ নাই, মাথায় রাখবা। এবং আরএনএ, আরএনএ প্রকারভেদ আছে। আরএনএ কয় প্রকার? 5 প্রকার, মাথায় রাখবা, ঠিক আছে? আরএনএ 5 প্রকার, তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাওয়া যায়? রাইবোজোমাল আরএনএ, 80 থেকে 90%, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আরএনএ যেহেতু বলতেছি, আরএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস কোনটা থাকে আমরা জানি, সেটা হচ্ছে কি থায়ামিনের পরিবর্তে, এই লাইনটা আমরা পড়ছি না, থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে, ইউরাসিল থাকে, অর্থাৎ ইউ থাকে, টি এর পরিবর্তে ইউ থাকে, এখানে সি হবে ইউরাসিল, ঠিক আছে? টি এর পরিবর্তে ইউরাসিল থাকে, এই যে ডি হবে, এটার আনসার কি হবে? ডি হবে। এবং আমরা এখানে এই কথাগুলো আশা করি জানি, যখন নাইট্রোজেন বন্ড নিয়ে পড়তেছি সেগুলো বলে দিই। আমরা জানি অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগতেছে এবং গুয়ানিনের সাথে 3টা বন্ড দিয়ে সাইটোসিন লাগতেছে, ঠিক আছে? এখন দেখো আমি একটা জিনিস চিন্তা করি, দেখো ভাইয়া আমাদের বডিতে টোটাল যতগুলা ডিএনএ আছে, ঠিক আছে? আমাদের বডিতে টোটাল যা ডিএনএ আছে হিসাব করলাম, তাহলে দেখো যেখানে অ্যাডেনিন থাকবে সেখানে কিন্তু কি থাকা লাগবে? থায়ামিন থাকা লাগবে। যেখানে গুয়ানিন থাকবে ঠিক সেখানে সেম পরিমাণে সাইটোসিন থাকা লাগবে, এটা কিন্তু অটোমেটিক থাকতেছে। না থাকলে জিনিসটা আমরা একটা টার্মে দেখি, সেটা হচ্ছে কি মিসম্যাচ, সেটাকে আমরা কি বলি? মিসম্যাচ। এবং বলা হয়ে থাকে প্রতি 1000-এর মধ্যে একটা কিন্তু মিসম্যাচ হইতে পারে, এবং এই জিনিসটাকে ঠিক করার কিন্তু ডিএনএ এর অটোমেটিক ব্যবস্থা আছে রেপ্লিকেশনে, সেটাকে আমরা বলি ডিএনএ প্রুভিং বলি। সো এটা হচ্ছে কি দিয়ে করি? ডিএনএ পলিমারেজ দিয়ে করি। তাইলে আপাতত এইটুক তো আমরা বুঝতেছি, যেটুক আমার অ্যাডেনিন থাকবে সেটুক থায়ামিন থাকবে। তাইলে আমরা এই যে ডিএনএ এর মধ্যে অ্যাডেনিন এবং থায়ামিনের পরিমাণ যে সেম, এই জিনিসটা একটা রুলস আছে, এটাকে আমরা বলি চারগফ রুল। তাহলে চারগফ রুলের মিনটা কি, অর্থাৎ চারগফ রুল কি মিন করতেছে এটা আমার জানতে হবে। তাহলে এটা তো আমি জেনে গেছি। এবং আমাদের জানতে হবে ডিএনএ কে আমরা যখন স্টেইনিং করি, অর্থাৎ ডিএনএ কে যখন আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখব, তখন একটা বিশেষ স্টেইন করা হয়। এই স্টেইনটার নাম কি? ফুলজেন স্টেইনিং। এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে হবে, এটা আসার মতো একটা কোয়েশ্চেন, ঠিক আছে? ফুলজেন স্টেইনিং, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে? ডি হবে, ইউরাসিল হবে। এটা তো আমি বুঝতে পারছি, আমি আর আগাচ্ছি না, যেগুলো বলছি কষ্ট করে অ্যাটলিস্ট এগুলো একটু মাথায় রেখো। খুব কম কম পড়া বলতেছে, একদম আমি ফিল্টার করে করে সর্বোচ্চ যেটুক, মানে একদম সর্বোচ্চ বলে ভুল হবে, মানে সর্বনিম্ন যেটুক আমার দরকার আমি কিন্তু ঠিক ততটুক তোমাকে বলতেছি। সো অ্যাটলিস্ট এগুলো মাথায় রাখতে হবে। তারপর বলছে সাইটোক্রোমের কাজ কি, ঠিক আছে? এখানে সাইটোক্রোম নামটা দেখি একটু ভাবো তো, কারা কারা শুনছো? ঠিক আছে, সাইটোক্রোম নামটা একটু ভাবো যে ভাই এটা কই যেন শুনছিলাম, আমার মনে পড়তেছে না একটু, বাট শুনছিলাম আমার ভাইয়া, অবশ্যই শুনছি। ভাই এটা তুমি শুনছো হচ্ছে কোথায় জানো? এটা হচ্ছে শুনছো তুমি উদ্ভিদের শারীরবৃত্ত চ্যাপ্টারটাতে, অর্থাৎ আমাদের 9 নাম্বার চ্যাপ্টারটাতে। ওখানে কিন্তু বলা আছে আমাদের এটা হচ্ছে একটা লৌহ বিশিষ্ট, অর্থাৎ আয়রন বিশিষ্ট একটা প্রোটিন, ঠিক আছে? অর্থাৎ লৌহ সমৃদ্ধ একটা প্রোটিন। আশা করি তোমার মনে পড়ছে। আচ্ছা, মনে না পড়লেও সমস্যা নাই, আজকের পর থেকে কষ্ট করে ভুলো না। তাইলে এটা হচ্ছে একটা লৌহ বিশিষ্ট প্রোটিন। এটা কোন জায়গায় পড়ছিলে মনে আছে? এটা তুমি পড়ছিলা অচক্রিয় ফটোফসফোরাইলেশন, চক্রিয় ফটোফসফোরাইলেশন, ওই জায়গায় পড়ছিলা, তাই না? সাইটোক্রোম এফ, সাইটোক্রোম এ, মনে আছে না? আশা করি মনে পড়ছে। তাহলে ওইটার ভাইয়ের কাজ কি ছিল? ওইটা হচ্ছে কি করতেছিল মনে আছে না? দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনটাকে কি করতেছিল? ট্রান্সপোর্ট করতেছিল, ইলেকট্রনটাকে ট্রান্সপোর্ট করতেছিল। আমরা এটা অচক্রিয় ফটোফসফোরাইলেশনে কিন্তু পড়ছিলাম। ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করতে করতে আলটিমেটলি কি উৎপাদন করতো? এটিপি এবং NADH+, H+, এটা উৎপন্ন করতো, তাই না? এটা তো তার আলটিমেট গোল ছিল, কারণ এই দুইটাকে আমরা আত্তীকরণ শক্তি বলতাম। এটিপি এবং NADH2 এই দুইটাকে আমরা কি বলতাম? আত্তীকরণ শক্তি বলতাম, কারণ এটা আমাদের জীবনের যতগুলা, মানে উদ্ভিদের মধ্যে যতগুলা বিক্রিয়া আছে সবার মধ্যে শক্তি প্রোভাইড করতো। সো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি এই যে সাইটোক্রোমের তাহলে কাজ কি? সে হচ্ছে ইলেকট্রনকে চলাফেরায় সহায়তা করতেছে, না? অর্থাৎ ইলেকট্রনকে আদান প্রদান করতেছে। দেখি এরকম কিছু আছে কিনা। এই যে দেখো, এতে তো দিয়েই দিছে, যেটা বলতেছে এটা দিয়েই দিছে, কি দিচ্ছে? ইলেকট্রন আদান প্রদান দিছে। তাহলে আনসার এখানে কি হবে? এ হবে। আমি আর কিছু দেখতেছিও না, ঠিক আছে? আর কিছু দেখতেছিও না। এই যেখানে বলছে লিপিড চলাচলে সহায়তা করে, এরকম কিন্তু ভাই একটা আছে, কোয়েশ্চেন কিন্তু কোডিং করতে চাইলে এরকম দিতে পারে। এটা হচ্ছে প্লাস্টোকুইনন হবে, পিকিউ, সংক্ষেপে পিকিউ লেখে, প্লাস্টোকুইনন।
প্লাস্টোগুলিন হচ্ছে ছোট চলনশীল লিপিড, ছোট চলনশীল লিপিড। তো এটা একটু জেনে নিও, যেহেতু লিপিডটাও চলে আসতে পারে, ঠিক আছে, লিপিড। বুঝতে পারছো? তাহলে ভাই এটার আনসার কি হবে? এ হবে। এভাবে করে আমার কোয়েশ্চেনগুলো ভাবতে হবে এবং এভাবে করে আমার সলভ করতে হবে। আচ্ছা, তারপর বলছে ইউক্যারিওটিক কোষে কার মধ্যে, এটা এটা লিখছে প্লাজমিড, এটা একটু এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা প্লাজমিড হবে, ঠিক আছে, প্লাজমিড হবে। এটা আমরা অণুজীব চ্যাপ্টারটাতে পড়ছিলাম। আচ্ছা, বলছে কোন ইউক্যারিওটিক কোষ কিন্তু তার মধ্যে প্লাজমিড পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে প্লাজমিড পাওয়া যায়, এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমি যদি একটু চিন্তা করি, দেখো এখানে এই যে দেখো প্লাজমিড পাওয়া যায় কার মধ্যে? ব্যাকটেরিয়ার মধ্যে। কোয়েশ্চেনটার মধ্যে কিন্তু একটু ভুল আছে, এটা একটা ক্রস দিচ্ছি, কোয়েশ্চেনের মধ্যে একটু ভুল আছে, কিন্তু মাথায় রাখবা প্লাজমিড পাওয়া যায় এটার অপশনে যদি ব্যাকটেরিয়া থাকে অবশ্যই আমার আনসার কি হবে? ব্যাকটেরিয়া হবে। খুব সিম্পল, কারণ আমরা পড়ছি ব্যাকটেরিয়ার মধ্যে তার নিজস্ব ক্রোমোজোম ছাড়াও একটা এক্সট্রা, এটাকে আমরা কি বলি? এক্সট্রা ক্রোমোসোমাল, ঠিক আছে, এক্সট্রা ক্রোমোসোমাল, এটা একটা এক্সট্রা ক্রোমোসোমাল একটা মানে ডিএনএ, অর্থাৎ একটা আলাদা একটা পার্ট থাকে যেটা এরকম একটা গোল শেপে থাকে, এবং এই প্লাজমিডের উপর বেসিস করে আমার পুরোপুরি একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পুরো একটা পার্ট ওটার উপর বেসিস করে থাকে, তাই না? আমরা বলছি না বিভিন্ন জিনিস উৎপাদন, যেমন ইনসুলিন উৎপাদন, তারপর হিউম্যান এরিথ্রোপয়েটিন উৎপাদন, ইন্টারফেরন উৎপাদন, সবকিছু কিন্তু আমরা প্লাজমিড দিয়ে করতে পারতেছিলাম, যেটা আমরা জীব প্রযুক্তি চ্যাপ্টারটাতে পড়ছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এই যে এক্সট্রা ক্রোমোসোমাল যে প্লাজমিড, এই প্লাজমিডের বৈশিষ্ট্যতা কষ্ট করে তুমি একটু পড়ে নিবা। এটা তোমার সিলেবাসের মধ্যে না থাকলেও এটা তোমার অবশ্যই অবশ্যই জানতে হবে, প্লাজমিডের বৈশিষ্ট্য কি কি, ঠিক আছে? একটু কষ্ট করে জেনে নিবা, কারণ এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এর আনসার কি হবে? ব্যাকটেরিয়া হবে। এবং এই যে প্লাজমিডের কারণে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু কি হয় জানো? ড্রাগ রেজিস্ট্যান্স হয়, এটা কিন্তু জানতে হবে। ব্যাকটেরিয়ার যে আলাদা একটা ক্যাপাবিলিটি আছে না, ড্রাগ রেজিস্ট্যান্স ধর্ম, এই জিনিসটা অর্জন করে কিন্তু প্লাজমিডের জন্য। আমি একটু জিনিসটা বুঝাই দিই তোমাকে, তোমার জন্য সুবিধা হবে, সেটা খুব সিম্পল বলে দিই। তোরা দেখা যায় না ডাক্তারে আমারে বলছে ভাই ওষুধ খাবেন আপনি 7 দিন ধরে, আমরা যদি জ্বর চলেও যায় তাও কিন্তু যেহেতু অ্যান্টিবায়োটিক তার অবশ্যই স্কেডিউল মেনটেন করতে হবে। এখন তুমি কি করছো? 3 দিন খাওয়ার পরে তোমার চলে গেছে জ্বর, এখন তুমি অ্যান্টিবায়োটিক খাওয়া অফ করে দিছো, কিন্তু তোমার ঝামেলা কি হবে? ওই যে তোমার ডোজ ছিল 7 দিন, তাহলে ব্যাকটেরিয়া যেগুলো ধরো 3 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে গেছো, তার মানে কি ব্যাকটেরিয়াগুলো অলমোস্ট মরে গেছে, প্রায় সবই মরে গেছে, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া কিন্তু এখনো বেঁচে আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া এখনো জীবিত আছে। তাহলে এখন তুমি 3 দিন খাওয়ার পর যদি অফ করে দাও, যে ব্যাকটেরিয়াগুলো হালকা পাতলার জন্য বেঁচে গেছে তারা ইন ফিউচার যে ব্যাকটেরিয়া তৈরি করবে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে, ওই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এই তথ্যটা প্রেরণ করবে যে এই বান্দা আমি যার শরীরের মধ্যে আছি সেই কিন্তু এটার ওষুধ খাইছে। এখন তোরা যারা নতুন করে হবি তোরা অবশ্যই তার বিরুদ্ধে রেজিস্ট্যান্স ক্ষমতা নিয়ে জন্মাবি। এখন এটা কিভাবে জন্মায় রেজিস্ট্যান্স ক্ষমতা নিয়ে? ওই যে আগের যে ব্যাকটেরিয়াটা মারা খাইছিল আবার একটুর জন্য বেঁচে গেছে, এই কি করে তার প্লাজমিডের মাধ্যমে নতুন ব্যাকটেরিয়ার মধ্যে ওই তথ্যগুলো প্রেরণ করে। এখন এই জন্য নতুন ব্যাকটেরিয়া কি হয়? ড্রাগের প্রতি রেজিস্ট্যান্স হয়। সো তুমি ওই ওষুধটা খাইলে আর কাম করবে না, আর কাজ করবে না ওষুধ, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ইন ফিউচার অর্থাৎ 2050 সালের মধ্যে এটা বলা হয়ে থাকে আমাদের মেডিকেল ফিল্ডে সবচেয়ে মারাত্মক একটা ডিজিজ টাইপের হয়ে যাবে, সেটা হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স। তুমি জাস্ট ইমাজিন করো এটা কি ভয়ঙ্কর। তুমি ওষুধ খাচ্ছ বাট কাজ হচ্ছে না, তোমাকে কোনো ওষুধই দিয়ে কাজ হচ্ছে না, সামান্য একটা ইনফেকশনে মানুষ মারা যাবে। বুঝতে পারছি? এটা কিন্তু খুবই মারাত্মক, এবং এই জিনিসটার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে যারা হাতুড়ে ডাক্তার, তারা অর্থাৎ যারা এমবিবিএস বিডিএস বা এমবিবিএস ডক্টর করে না, অর্থাৎ যারা গ্রাজুয়েট ডাক্তার না, বাট ওরা কি করে, ওই যে গ্রামে যারা বসে না, কিছু একটা হলে 10-12টা অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, কিন্তু এটা তোমার জন্য ইন ফিউচারের জন্য অনেক ক্ষতি, ঠিক আছে? জাস্ট একটু বাইরের পরে পড়াশোনার বাইরে একটু কথা বললাম, আমরা আবার আমাদের পড়াশোনায় ফিরে আসি। তাহলে ড্রাগ রেজিস্ট্যান্সের জন্য দায়ী কে? প্লাজমিড দায়ী, ঠিক আছে? এটা ব্যাকটেরিয়া হবে। আচ্ছা, তারপরে আসে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে প্রোক্যারিওটিক অর্থাৎ আদিকোষী জীবের উদাহরণ কি? আমি তোমাকে একটু সুন্দর করে লিখে দেই, আর 3টা জিনিস কখনো ভুলবা না। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে, আরটা মাথায় রাখবা ব্রুগ্রিন, এটা বিজিএ দিয়ে মাথায় রাখবা, এটা বাংলা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে? আরেকটা মাথায় রাখবা যেটা একটু কঠিন, যেটা আমরা অনেকে হয়তো বা খেয়াল করি না, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। এই 3টা হচ্ছে আদিকোষী। আমি এই 3টা কেন লিখছি ভাই? কারণ এই 3টা তোমার বইয়ের মধ্যে আছে, এবং এই বইয়ের মধ্য থেকে এর বাইরে থেকে তোমার কোয়েশ্চেন আসবে না। এটুক মাথায় রাখলে তোমার জন্য এনাফ, ঠিক আছে? এটুক মাথায় রাখো জাস্ট। তাহলে এখানে এই অনুযায়ী আমরা যদি প্রোক্যারিওটিক, আমি কিন্তু আগে লিখে দিচ্ছি, তারপরে আমরা চেক করি মসফার্ন, এরা তো আদিকোষী না, এরা প্রকৃতকোষী। ভাইরাস ব্যাকটেরিয়া বাদ দিলাম, ভাইরাস তো কোনো আদিকোষীর মধ্যে পড়তেছে না, ঠিক আছে? ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অকোষীয়, ভাইরাসের মধ্যে কোনো কোষই নাই, ঠিক আছে? মানে কোষের যে বৈশিষ্ট্য থাকা লাগে তার কিছুই ভাইরাসের মধ্যে নাই। আদিকোষ প্রকৃতকোষ তো পরে আসতেছে। তারপর শৈবাল, এটা তো
আদি কোশ্চেন হয়, তাহলে আনসার কি হবে? এ হবে। ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া অলরেডি আমি তোমাকে লিখে দিছি, ঠিক আছে? এটা আনসার কি হবে? এ হবে। আচ্ছা, তারপর বলি ডিএনএ তে 4 ধরনের একক থাকে, তাই কতটি সম্ভাব্য কোডন হতে পারে? এটা খুব সিম্পল, তুমি কতটি সম্ভাব্য কোডন অর্থাৎ হাইয়েস্ট কয়টা কোডন হতে পারে তোমাকে এটাই কোয়েশ্চেন জিজ্ঞেসে। সো এত কিছু তুমি ভাববা না। আমাকে যখন বলে হাইয়েস্ট কত কোডন হওয়া সম্ভব, আমরা জানি টোটাল 64 প্রকার কোডন হওয়া সম্ভব, 64 প্রকার কোডন হওয়া সম্ভব। এখন কথা হইলো কয়টা অ্যামাইনো অ্যাসিড থেকে? 20 প্রকার, 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড থেকে 64 ধরনের এই যে কোডন হওয়া পসিবল। তার মানে এখানে নেতাকে, এখানে নেতা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কেন বলছি কথাটা? কারণ তুমি কষ্ট করে আমাদের জেনেটিক কোডের বৈশিষ্ট্যটা পড়ে ফেলবা। আমি তোমাকে দুই একটা এখানে বলে দেই, কোনো সমস্যা নাই। এই যে জেনেটিক কোডের বৈশিষ্ট্য তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি একটু যদি তোমাকে লিখে দিই, সেটা হচ্ছে ধরো এখানে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কম বাট কোডনের সংখ্যা বেশি, তার মানে একটা অ্যামাইনো অ্যাসিড একাধিক কোডন কোড করতে পারে। একটা এটা দিয়ে মাথায় রাখবা। তার মানে এখানে নেতাকে অ্যামাইনো অ্যাসিড, আমি এভাবে মাথায় রাখতাম, মানে এখানে অ্যামাইনো অ্যাসিডের ক্ষমতা বেশি। এই অ্যামাইনো অ্যাসিড চাইলে একের অধিক কোডন কোড করতে পারবে, একের অধিক কোডন কোড করতে পারবে, ঠিক আছে? তার মানে এর উল্টাটা কখনো হবে না, অর্থাৎ একটা কোডন কখনো একাধিক অ্যামাইনো অ্যাসিড কোড করতে পারবে না। তারপর এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জেনেটিক কোডের বৈশিষ্ট্য, ঠিক আছে? তারপর যে এটা আমরা অনেকে কনফিউজ হয়ে যাই, অনেকে ভাবে একাধিক অ্যামাইনো অ্যাসিড না একটা কোডন নাকি একাধিক অ্যামাইনো অ্যাসিড, এই জিনিসটা আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই। তো এটা যাতে না হও সেজন্য আমি এই ব্যবস্থা নিছি, সেজন্য আমি এই কথাটা বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে করে মাথায় রাখতে পারো। তারপর আরেকটা মাথায় রাখতে হবে, আমাদের এই যে জেনেটিক কোড এগুলো হচ্ছে কখনো ওভারল্যাপ করে না, অর্থাৎ নন ওভারল্যাপিং, ঠিক আছে? এটা মাথায় রাখবা। এবং অলওয়েজ সিকোয়েন্স ফলো করে। তুমি তো বলতে পারো ভাইয়া আমি যে কোডনগুলা, আমরা তো জানি ভাইয়া এরকম এরকম কোডন আছে না, এই যে AUG, আমি আমার মন মতো ভাইয়া AUG বানাই দিলাম এবং এটাকে আমি স্টার্ট কোডন বানাই দিলাম, আমার ইচ্ছা আমি করলাম, এটা হবে না। অবশ্যই অবশ্যই জেনেটিক কোড দ্বারা নিয়ন্ত্রিত ক্রমসজ্জা তারা মেনটেন করে। তাই না? তুমি চিন্তা করো, তুমি যদি AUG কে ক্রমসজ্জা চেঞ্জ করে UAG করে দাও, তাহলে তো এই বান্দা কি হয়ে যাবে? এ তো এখন স্টপ কোডন হয়ে যাবে, তাই না? এ তো আর স্টার্ট কোডন থাকবে না, পুরো কাজ উল্টা হয়ে গেছে। তার মানে তাকে অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে। তো অ্যাটলিস্ট আর কিছু পড়ো না পড়ো, এই জিনিসগুলো একটু কষ্ট করে জেনে রাখো। ইজি না পড়াশোনা? একদম ইজি। আশা করি তোমরা সবাই পারবা, ঠিক আছে? তাহলে এখানে আনসার কি হবে? এ হবে। আচ্ছা, আনসার এ হবে। আচ্ছা, এটা আমরা পড়ছি, এটা আমরা প্রাণীবিজ্ঞানে অ্যাকচুয়ালি পড়ছি, সেটা হচ্ছে প্যাশার ডোমেস্টিকাস নিউরোটিকাস। এটা হচ্ছে চড়ুই ছিল, তাই না? চড়ুই ছিল, চড়ুই তো সবাই সেম, প্যাশার ডোমেস্টিকাস, বাট আমাদের নিউরোটিকাস মানে হচ্ছে নীল নদ ইন্ডিকেট করতেছে। সো নীল নদের যে চড়ুই সেটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এই নামটার একটা কি, এটা হচ্ছে একটা ত্রিপদ নামকরণ, এটা হচ্ছে একটা ত্রিপদ নামকরণ। এটা বেসিক্যালি এখানে আস্ক করছে একটু ডিফারেন্স, দ্যাটস এটা পরীক্ষা আসছে। তাহলে এখানে নিউরোটিকাস দিয়ে এন দিয়ে মাথায় রাখবে নীলনদ। তাহলে এটা বলছে কোথায় পাওয়া যায়, তাহলে আনসার কি হবে? বি হবে, নীলনদ এলাকায়। এটা নিয়ে আমি আর ব্যাখ্যা কিছু বলতেছি না, এটা অত বেশি লাগবে না, যেটা লাগবে সেটা বলবো। আচ্ছা, তারপর বলছে হিস্টোরিয়া প্ল্যান্টারাম এই গ্রন্থের রচয়িতা। আচ্ছা, তাহলে অ্যাজ ইউজুয়াল যেটা বলছিলাম, আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমাদের গ্রন্থের রচয়িতাগুলোর নাম খুব বেশি আসতেছে। তাহলে একটু দেখো এখানে কি বলছে, আমি অলরেডি বলছি হিস্টোরিয়া প্ল্যান্টারাম গ্রন্থের রচয়িতাকে। আমি ভাই তোমাকে যখন পড়াইছিলাম মনে আছে না, এই যে এই গ্রন্থ দিয়েই কিন্তু আমাদের বিজ্ঞানী থিওফ্রাস্টাস কিন্তু আমাদের বোটানি জিনিসটারে বেসিক্যালি মানুষের সামনে খুব ভালো করে আলাদাভাবে উদ্ভিদ বিজ্ঞানটারে তুলে ধরছে, ঠিক আছে? মানে উদ্ভিদ বিজ্ঞান ফিল্ডটারে আলাদাভাবে তুলে ধরছে হিস্টোরিয়া প্ল্যান্টারাম দিয়ে। তার মানে গ্রন্থের রচয়িতা কে হবে? থিওফ্রাস্টাস হবে। বুঝতে পারছি? তো এটা খুব সিম্পল একটা কোয়েশ্চেন এবং এটা আমাদের বইয়ের একদম শুরুতেই আছে কিন্তু। সো তোমরা যারা এই কোয়েশ্চেনটা আগে দেখো নাই, তোমরা একটু কষ্ট করে জিনিসটা বইয়ের মধ্যে দাগায় ফেলো। বাট বইয়ের মধ্যে যদি না দাগাও তাহলে কি করতে পারো, একটা নোট খাতার মধ্যে আমি যেগুলো বলতেছি ওগুলো নোট ডাউন করে রাখো। এটা কিন্তু আরো ভালো হয় জিনিসটা। তুমি দেখবা একে তো তোমার লিখতেছো, লেখে লেখে যেহেতু কথাটা পড়তেছো, সো তোমার মাথার মধ্যে কিন্তু জিনিসটা সেট হয়ে যাবে। আচ্ছা, আসি তাহলে পরের কোয়েশ্চেন দেখি। ডিএনএ শতকরা অণুর কত নং কার্বন? এই যে নং কার্বনের যে তোমার জিনিসগুলা, অর্থাৎ কয় নাম্বার কার্বন থেকে অক্সিজেন অণু কম থাকে কিসের ক্ষেত্রে? খুব সিম্পল, আমরা যেহেতু ডিএনএ বলতেছি, ভাই ডিএনএ মানে কি? ডিএনএ মানে ডিঅক্সিরাইবো, আমি আর কিছু লিখতেছি না, ডিঅক্সিরাইবো নিউক্লিক, তাই না? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সো ভাইয়া এখানে আমরা ডিঅক্সি মানে কি? অক্সিজেন রিমুভ হয়ে গেছে, সেজন্য ডিঅক্সি আসছে, ঠিক আছে? অক্সিজেন
রিমুভড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি কি বলতেছি, ডিঅক্সি বলতেছি। তার মানে এই যে অক্সিজেন ভাইয়া রিমুভ যে হইলো রাইবোজ সুগার থেকে, মানে রাইবোজ সুগার যে 5 কার্বন বিশিষ্ট যে শর্করা, তার থেকে যে অক্সিজেনটা রিমুভড হইলো, বেসিক্যালি ভাইয়া কয় নাম্বার কার্বন থেকে রিমুভড হইলো? কারণ আমরা যখন চিত্র আঁকতেছিলাম ভাইয়া, তখন তো আমরা জিনিসটা এভাবে করে আঁকছিলাম, এই যে এভাবে করে একটা তোমার চক্র আঁকছিলাম, এবং এটাকে আমরা বলতেছিলাম 1, এটা 2, এটা 3, এটা 4, এবং এদিকে উঠে এটা হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এভাবে করে ভাই আমরা আঁকছিলাম না? এখানে এটা এস দিয়ে বলতে পারো, কারণ এটা সুগার মিন করে। তাহলে ভাইয়া মাথায় রাখতে হবে অক্সিজেন রিমুভ হবে 2 নাম্বার কার্বন থেকে। ঠিক আছে, অর্থাৎ আরএন এর ক্ষেত্রে এখানে থাকবে OH, আর ডিএনএর ক্ষেত্রে এই জায়গায় থাকবে শুধুমাত্র H, ওটা রিমুভড হয়ে যাবে। ঠিক আছে, আজকে থেকে কখনো ভুলবো না এই জিনিসটা। কয় নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার কার্বন থেকে। এখন আরো তো জিনিস আছে ভাইয়া, মানে আমাদের এই যে নং এর জিনিসগুলো ভাই আমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেন, আমি করে দিচ্ছি, সমস্যা নাই। দেখো 1 নাম্বার কার্বন যখন পড়বা, এই 1 নাম্বার কার্বনের সাথে মাথায় রাখবা কে লাগে? 1 নাম্বার কার্বনের সাথে N2 বেস লাগে। তোমাকে বলবে কয় নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেন বেস গুলো লাগে, সেটা হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে। তারপর তোমাকে জিজ্ঞেস করবে ভাইয়া ফসফেট গ্রুপটা কার সাথে লাগে? ফসফেট গ্রুপ আমাদের কার সাথে লাগে? কার সাথে বলতে অর্থাৎ সুগারের কয় নাম্বার কার্বনের সাথে লাগে, সেটা হচ্ছে মাথায় রাখবা 3 এবং 5। বুঝতে পারছো? এটা তো এভাবে যায়, 3 এর সাথে লাগে, 3 এর সাথে লাগা মানে ওই সাইডে, অর্থাৎ নিচে যেটা আরেকটা সুগার তার 5 এর সাথে লাগবে, সেটা কাইন্ড অফ এরকম করে একটা বন্ড তৈরি করে। ঠিক আছে, একটা ফসফরাসের সাথে একটা ফসফেট বন্ড তৈরি করে। তাহলে ভাইয়া যেটা বলতেছি, তাহলে ফসফেট গ্রুপ কার সাথে লাগবে? 3 নং এবং 5 নং, 3 নং এবং 5 নং কার্বনের সাথে। ঠিক আছে, এটা ভুলবা না, কার্বনের সাথে। ওকে, একটু কষ্ট করে মাথায় রাখবা। তাহলে ভাই এখানে সব ক্লিয়ার হয়ে গেছে না আমার? একদম যদি দেখো আমার কোশ্চেনের মধ্যে 3 এবং 5 দুইটা একসাথে আছে, তখন কিন্তু 3 নং আনসার দিবা, এটা বেশি কারেক্ট। আমরা নর্মালি এরকম দুইটা একসাথে দিবে না। তাহলে 3 নং এবং 5 নং পড়ে ফেলছি, 1 নংও পড়ে ফেলছি, 2 নংও পড়ে ফেলছি, প্রায় আমাদের সবকিছু পড়া হয়ে গেছে। তাহলে ভাইয়া এই অনুযায়ী আমাদের অক্সিজেন কম থাকে কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে। একদম ইজি, তাই না? 2 নাম্বার কার্বনে। আচ্ছা, এই যে বলছে কোনটি সঠিক, আমি কিন্তু ভাই এটা অলরেডি তোমাকে লিখে দিচ্ছি, তাই না? আমাদের অ্যাডিনিনের সাথে কে লাগে? 2টা দিয়ে থাইমিন লাগে, গুয়ানিনের সাথে সাইটোসিন লাগবে। এটা খুব সিম্পল, আমরা জানি। এই যে এখানে কি দিছে একটু দেখি তো, এই যে এখানে সি দিছে, দেখছো? অ্যাডিনিনের সাথে থাইমিন 2টা, সাইটোসিনের সাথে গুয়ানিন 3টা দিয়ে, তার মানে এগুলো কোন ধরনের বন্ধন? এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন নিয়ে আবার কিছু কাহিনী আছে, এগুলো আমার একটু জানতে হবে। ওই যে তোমরা পড়ছো না, যখন ডিএনএ এর যে মডেলটা যখন বিস্তারিত ওয়াটসন এবং ক্রিক দিছে, ওখানে কিন্তু কয়েকটা মান আছে। যেমন আমরা নর্মালি একটা ডিএনএ যখন চিন্তা করি, একটা সাপোজ ডিএনএ আমি এভাবে করে একটা ডিএনএ চিন্তা করতেছি, তাহলে ভাইয়া তোমাকে চিন্তা করতে হবে ডিএনএ যতগুলো পরিমাপ আছে সবকিছু কিন্তু একটা পূর্ণ ঘূর্ণন দিয়ে ব্যাখ্যা দিছে। তো এখন আমার অনেকে বুঝে না অ্যাকচুয়ালি ভাই ঘূর্ণনটা কতটুক। এই যে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ, এটা একটা পূর্ণ ঘূর্ণন। এই যে এভাবে শুরু হয়ে এভাবে শেষ, মানে একটা এস আর কি। ঠিক আছে, এটা হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন। তাহলে এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি, এটা কত হবে? এটা হচ্ছে 34 আংস্ট্রম হবে। ঠিক আছে, এটা কত? 34 আংস্ট্রম হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, একটা পূর্ণ ঘূর্ণনে নিউক্লিওটাইড কয়টা থাকে? একটা পূর্ণ ঘূর্ণনে নিউক্লিওটাইড, ঠিক আছে, নিউক্লিওটাইড মানে এক একটা সিঁড়ি। এই যে এটা একটা নিউক্লিওটাইড, এরকম, তারপর একটা নিচে নিউক্লিওটাইড, তাই না? এক একটা নিউক্লিওটাইডে কি থাকবে? একটা রাইবোজ সুগার থাকবে, তার সাথে একটা নাইট্রোজেন বেস থাকবে, এদিকে নাইট্রোজেন বেস এবং এদিকে নাইট্রোজেন বেস কানেক্টেড থাকবে, এদিকে একটা রাইবোজ সুগার থাকবে। তাহলে এটা পুরোটা মিলে একটা সিঁড়ি হবে। ঠিক আছে, তাহলে এই যে নিউক্লিওটাইড যেটা, এই নিউক্লিওটাইড কয়টা থাকবে টোটাল? এদিকে চিন্তা করলে টোটাল কয়টা? 10টা, মানে 10টা সিঁড়ি থাকবে। ঠিক আছে, 10টা ধাপ থাকবে। আর যদি আলাদা আলাদা চিন্তা করি তাহলে 10 জোড়া থাকবে। ঠিক আছে, তাহলে যদি চিন্তা করি ভাইয়া পুরাটা যদি আমার 34 আংস্ট্রম হয়, আর যদি এখানে টোটাল 10টা ধাপ আছে, তার মানে প্রত্যেকটা ধাপের দূরত্ব পরস্পর থেকে কত? 34/10 = 3.4 আংস্ট্রম। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা জেনে গেছি। আচ্ছা, তারপর যে জিনিসটা জানা লাগবে পাশেরটা, অর্থাৎ এই যে ব্যাসটা। ঠিক আছে, এই ব্যাসটা কত? এই ব্যাসটা মাথায় রাখবা 20 আংস্ট্রম। ঠিক আছে, ব্যাসটা মাথায় রাখবা 20 আংস্ট্রম দিয়ে। তাহলে একটু জানলে মোটামুটি আমার জন্য এনাফ। এবং একটা টোটাল পূর্ণ ঘূর্ণনের টোটাল 25টা হাইড্রোজেন বন্ড থাকে। একটা পূর্ণ ঘূর্ণনের টোটাল 25টা হাইড্রোজেন বন্ড থাকবে, এটাও তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে বহুত কিছু পড়ে ফেলছি, অ্যাটলিস্ট এই জিনিসগুলো কখনো ভুলতে পারবে না, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই লাগবে। আচ্ছা, তাহলে এখানে আনসার সি হবে। দেখো আনসার সি ঠিক আছে,
পরের কোয়েশ্চেনটাতে আসি। দেখো প্রাণী কোষের প্লাজমা মেমব্রেন বলো, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, মানে যতগুলো মেমব্রেন আছে সবগুলোর মধ্যে সাধারণত কোন জিনিসটা থাকে? কি বলছে? লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, ফসফোপ্রোটিন। নিউক্লিওপ্রোটিন, ফসফোপ্রোটিন দুইটা বাদ। গ্লাইকোপ্রোটিন কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু জায়গায় থাকে না। যেমন তোমরা একটু কষ্ট করে আমাদের এই যে প্লাস্টিডের যে আবরণ, অনেকে আমি জানি জিনিসটা খেয়াল করো নেই, প্লাস্টিডের আবরণটা একটু কষ্ট করে দেখি বের করো তো। প্লাস্টিডের যে আবরণ থাকে, প্লাস্টিডের যে বাইরে মেমব্রেন, ওই মেমব্রেনটার উপাদানের মধ্যে দেখবা লিপোপ্রোটিন না থেকে আরেকটা জিনিস থাকে, গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। একটু বইয়ের মধ্যে দেখে জিনিসটা দাগাই ফেলো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো প্লাস্টিড ছাড়া অ্যাজ ইউজুয়াল অর্থাৎ সাধারণত কোনটা থাকে? তো সাধারণ যদি আমাকে বলে আনসার কি হবে? লিপোপ্রোটিন হবে। কারণ আমরা তো জানি একটা যে কোনো একটা মেমব্রেনে বেশিরভাগ থাকে হচ্ছে আমাদের লিপিড। লিপিডের মধ্যে সবচেয়ে বেশি দেখা হচ্ছে আমাদের ফসফোলিপিড। কোন ধরনের লিপিড থাকে বেশি? ফসফোলিপিড বেশি থাকে। আচ্ছা, তারপর ফসফোলিপিড ছাড়াও আবার কি থাকে? বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। আমরা যদি প্লাজমা প্রোটিন অর্থাৎ প্লাজমা মেমব্রেনের কথা চিন্তা করি, তাহলে প্রোটিন কয় রকম আছে? 3 রকমের আছে, তাই না? একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, এটা কিন্তু পরীক্ষা আসছে, নিচের কোনটি প্লাজমা প্রোটিনের অন্তর্ভুক্ত নয়। আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই তিনটা তোমার বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেয়া আছে। সো এই তিনটা আমার অবশ্যই জানতে হবে। এই তিনটা নামের বাইরে যেটা, সেটাই আমার আনসার রং হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আনসার কি হবে? এ হবে, লিপোপ্রোটিন হবে। ঠিক আছে, হ্যাঁ আনসার ঠিক আছে। আচ্ছা, পরের ধাপে যাই। এবার হচ্ছে আমাদের মোটামুটি ফার্স্ট চ্যাপ্টার যেগুলো আসছে কোয়েশ্চেনে আমরা সলভ করে ফেলছি। এখন আমরা পড়বো আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা, অর্থাৎ কোষ বিভাজনটা। এই কোষ বিভাজনটা তোমরা অনেকে আসলে অনেক ইজি ভাবো, তাই না? চ্যাপ্টারটা যথেষ্ট ইজি, বাট এই চ্যাপ্টারের মধ্যে কিছু একদম বেসিক নাম আমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। কিছু টার্ম আছে, যেমন মেটাকাইনেসিস, তারপর ক্রোমোজোমীয় নৃত্য, স্পিন্ডল ফাইবার, ঠিক আছে, কায়াজমা, প্যাকাটিনে কি হচ্ছে, টেট্রাট কি, বাইভ্যালেন্ট কার সাথে কিভাবে করে কি ফর্ম করতেছে, তাই না? তো এই জিনিসগুলো আরো বহু টার্ম আছে, তাই না? ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতেছে কিসের মাধ্যমে, ঠিক আছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলার আবিষ্কারক কি, এগুলো মাস্ট জানতে হবে। বুঝতে পারছো? মানে আমি তোমাকে বলতেছি অ্যাজ ইউজুয়াল আমরা একাডেমিক লাইফের জন্য যেভাবে করে আমরা থিওরি বা আমরা টোটাল প্রোফেজের ইয়াটা মুখস্থ করতাম, এখন কিন্তু এগুলো করতে হবে না। এখন জাস্ট তুমি এটাই মাথায় রাখবা, প্রোফেজের মধ্যে জলবিয়োজন করতেছে, মানে ঘটনাগুলো মাথায় রাখবে স্পেসিফিক কিছু লাইন দিয়ে, কারণ কোয়েশ্চেন কিন্তু ইনফরমেটিভ আসবে। ঠিক আছে, তাহলে দেখি এখানে কি বলছে। এখানে বলছে মাইটোসিসের কোন দশায় স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। ভাই স্পিন্ডল যন্ত্র জিনিসটা আমরা কোথায় পড়ছিলাম? আমাদের মাইটোসিসের মধ্যে মেটাফেজে পড়ছিলাম, অর্থাৎ মেটাফেজের আগের দশায় পড়ছিলাম। এখানে স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে এবং আমাদের যারা প্রাণী আর কি, প্রাণীদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে স্টার রে দেখা যায়। ঠিক আছে, আলাদা করে স্টার রে থেকে বিচ্যুত হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস জানা লাগবে, এই যে স্পিন্ডল তন্তুগুলা আমাদের ক্রোমোজোমের সাথে কিন্তু এভাবে করে করে লেগে থাকে, এই যে এভাবে করে করে আমাদের লেগে থাকে, তাই না? এভাবে করে করে লেগে থাকে। তাহলে যেই ক্রোমোজোমের সাথে লাগতেছে, ধরো স্পিন্ডল তন্তু লাগতেছে, সো তাকে একটা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার কারণে ক্রোমোজোমটা একটু নড়েচড়ে উঠে। ওই নড়েচড়ে উঠে জিনিসটাকে আমরা কি বলি? ক্রোমোজোমীয় নৃত্য বলি। ঠিক আছে, ক্রোমোজোমীয় নৃত্য বলি। এবং আমাদের যেই স্পিন্ডল ফাইবারটা তার সাথে লাগছে তাকে আমরা কি বলি? ট্র্যাকশন ফাইবার বলি। ট্র্যাকশন ফাইবার বলি। তাহলে তোমাকে যে কথাগুলো বললাম না, এগুলো একটু কষ্ট করে মুখস্থ করবা। এই যে দেখো প্রোমেটাফেজের, তাহলে আমরা কয়েকটা জিনিস পাইছি, ট্র্যাকশন ফাইবার পাইছি, ক্রোমোজোমের নৃত্য পাইছি, স্টার রে পাইছি, স্পিন্ডল যন্ত্র পাইছি। তাহলে আমাদের প্রোমেটাফেজ একটুকি আমার জন্য এনাফ, এর চেয়ে বেশি কিছু আমার প্রোমেটাফেজ নিয়ে জানা লাগবে না। তারপর তো তুমি প্রোফেজের ঘটনাগুলো মুখস্থ করবা। মেটাফেজ খুবই ইম্পর্টেন্ট। আমাদের মেটাকাইনেসিস যা হয়, অর্থাৎ ক্রোমোজোমগুলো এই ফেজের মধ্যে সবচেয়ে কি হয়? খাটো, মোটা এবং স্পষ্ট হয়, এবং যার কারণে আমরা কিন্তু ক্রোমোজোম সংখ্যাকে এই ফেজের মধ্যে কিন্তু গণনা করতে পারি। ঠিক আছে, এবং এখানে একটা বিন্যস্ত হয়, খুব সুন্দর করে বিন্যস্ত হয়, যেটাকে আমরা মেটাকাইনেসিস বলতেছি। বুঝতে পারছো? তাহলে এই যে কাহিনীগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর বলছে অ্যানাফেজ, তোমার জন্য অ্যানাফেজ খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যানাফেজের বাংলা নাম কি? অ্যানাফেজের বাংলা নাম হচ্ছে গতি পর্যায়। অর্থাৎ এই ফেজের মধ্যে ক্রোমোজোমগুলো কি হয়? তাদের মাঝখানে সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে মেরু বরাবর গমন করে। অর্থাৎ আমাদের এই যে টোটাল, এটা যদি আমাদের স্পিন্ডল তন্তু সিস্টেমটা আঁকি এরকম করে করে, তো ক্রোমোজোমগুলা এভাবে করে করে দুই ভাগ হয়ে হয়ে তাদের কি হয়? এভাবে করে করে, আর এদিকে একটা হচ্ছে উল্টা, এভাবে হবে, এটা উল্টা হবে, সরি। সো এভাবে করে করে তারা মেরুর দিকে গমন করে। এটা হচ্ছে মেরু, তাই না? আর এটা হচ্ছে কেন্দ্র। সো কেন্দ্র থেকে মেরুর দিকে গমন করে। বুঝছো?
আচ্ছা, এই মেরুগমনের মধ্যে আমাদের সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী থাকে আর বাহুদ্বয় হচ্ছে অনুগামী থাকে। যেগুলো হচ্ছে বাহু তারা হচ্ছে পিছনে থাকে আর সেন্ট্রোমিয়ারটা হচ্ছে সামনে থাকে। এবং এই ফেজের মধ্যে আমরা বিভিন্ন রকম শেপ দেখতে পাই, তাই না? বিএল যায় এরকম শেপ দেখতে পাই এবং তাদের ভিত্তিতে আমরা অনেকগুলো তাদেরকে বিন্যস্ত করতে পারি। এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, তাই না? আচ্ছা, তো এইভাবে করে আমার জাস্ট কথাগুলো পড়তে হবে, অর্থাৎ কোন ফেজের মধ্যে খুব ইম্পর্টেন্ট কি কি হচ্ছে। এত কিছু তুমি লাস্ট টাইমে পড়তে পারবা না, হায়েস্ট যেটুক পড়তে পারবা ওটুক পড়ে রাখো। এই যে তোমাকে একটা পড়াইলাম না, তা দেখবে বাকিটা তুমি পারবা। এই যে দেখো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা, আমাদের স্লাইড কিন্তু আমাদের অনেক আছে, ঠিক আছে? সো স্লাইড যেহেতু অনেক আছে আমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে, মানে একটু তাড়াতাড়ি পড়তে হবে। বলছে কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে অ্যানাফেজে, এই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে এবং তারা কি হয় পরস্পর মেরুগামী হয়, ঠিক আছে? একদম মাঝখানে অবস্থান করে এবং তারা পরস্পর কি হয় মেরুগামী হওয়া শুরু করে, সেন্ট্রোমিয়ার মাঝখানে বিভক্ত হয়ে তারা মেরুগামী হওয়া শুরু করে। তাহলে এখানে আনসার কি হবে? অ্যানাফেজ হবে। খুব সিম্পলি বলে দিচ্ছি, মানে এগুলো অলরেডি আমরা পড়াই ফেলছি একবার। আচ্ছা, তারপর বলছে এই যে এটা কিন্তু এখানে একদম না, এখানে টোটাল ওভারঅল একটা কোয়েশ্চেন দিছে, একটা বেসিক থেকে কোয়েশ্চেন দিছে। জাইগোটের পরবর্তী ধাপ কি? আমরা তো জানি আমাদের পিতা থেকে একটা আসতেছে, মাতা থেকে একটা আসতেছে, ঠিক আছে? হ্যাপ্লয়েড মানে আমাদের টোটাল, এটা একটা হ্যাপ্লয়েড, এটা একটা হ্যাপ্লয়েড, দুইটা মিলে আমাদের কি হইলো? ডিপ্লয়েড হইলো, অর্থাৎ জাইগোট ফর্ম করলো। এই জাইগোটটা কি হবে? আস্তে আস্তে বিভাজন হবে। জাইগোটের বিভাজনকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ক্লিভেজ বলতে পারি, ঠিক আছে? জাইগোটের বিভাজনকে আমরা কি বলি? ক্লিভেজ বলতে পারি। সো এই ক্লিভেজের মাধ্যমে জাইগোট থেকে কি ফর্ম করে? মরুলা ফর্ম করে। কি ফর্ম করে? মরুলা। মরুলাটা হচ্ছে একটা ফুটবল পিন্ডের মতো। এখানে কয়টা কোষ থাকে? 16টা কোষ থাকে, ঠিক আছে? 16টা কোষ বিশিষ্ট একটা ফুটবল পিন্ডের মতো গঠন করে, জিনিসটাকে আমরা মরুলা বলি। সো মরুলার পরে কি? মরুলার পরে হচ্ছে ব্লাস্টুলা, মাথায় রাখতে হবে। এই ব্লাস্টুলার মধ্যে কিন্তু অনেক কিছু হয়, মাঝখানে একটা ফাঁকা গহ্বর তৈরি হয় এবং আশেপাশে কোষ থাকে, কোষগুলোকে আমরা ব্লাস্টোসিস্ট বলতেছি, মাঝখানে আমাদের জিনিসটাকে ফাঁকা জায়গাটাকে ব্লাস্টোসিল বলতেছি। এবং ব্লাস্টুলার মধ্যে বলা হয়ে থাকে 100টা মতো কোষ থাকে, ঠিক আছে? 100টা মতো কোষ থাকে। ওই ব্লাস্টুলার পরে হচ্ছে গ্যাস্ট্রুলা। গ্যাস্ট্রুলাতে কি হয় দেখি বলো তো? গ্যাস্ট্রুলার মধ্যে গ্যাস্ট্রুলেশন হয়। গ্যাস্ট্রুলেশন মানে কি জানো? ওই যে অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, ভ্রূণীয় স্তর এগুলার তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ ভ্রূণীয় স্তরগুলা তৈরি হচ্ছে, বুঝতে পারছি? আচ্ছা, তারপর গ্যাস্ট্রুলার পর লাস্টলি যেটা, সেটা হচ্ছে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস, অর্গানোজেনেসিস মানে অর্গান, জেনেসিস মানে উৎপত্তি, অর্থাৎ অঙ্গের উৎপত্তি। এটারে বলে লিম্ব বার্ড, অর্থাৎ লিম্ব বার্ড মানে যেখান থেকে আমাদের হাত পা এগুলো ক্রিয়েট হয়, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল সিরিয়াল ফেজটা। তো তোমাকে কি বলছে? এটা তো মুখস্থ করবা, ঠিক আছে? খুব ভালো করে মুখস্থ করবা। বলছে জাইগোটের পরবর্তী ধাপ কত? তাহলে কি মরুলা? আনসার এই হবে, ইজি, ঠিক আছে? আনসার এই হবে। তা বলছে এবার আসি মিওসিসে আসি। মিওসিসে বাইভ্যালেন্ট হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি শুরু হয় কোন উপপর্যায়ে? আমরা তো জানি মিওসিসের যে ফার্স্টের ফেজটা, প্রোফেজ, ওটার আবার বিভিন্নভাবে ভাগ করছি। তার মধ্যে কোন ফেজের মধ্যে বাইভ্যালেন্ট হোমোলোগাস ক্রোমোজোম সৃষ্টি শুরু হয়, তাই না? অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরতে জোর বাঁধে, জোর বেঁধে কি ফর্ম করে? সিন্যাপসিস ফর্ম করে। এই সিন্যাপসিসটা কোথায় হয়? এই বাইভ্যালেন্ট নামটা কেন দিছে? বিকজ অফ এটার নাম জাইগোটিন, তাই, ঠিক আছে? নাম দেখে কিন্তু মাথায় রাখতে পারবা, জাইগোটিনে। সো জাইগোটিনের মধ্যে বেসিক্যালি হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে জোর বেঁধে বাইভ্যালেন্ট ফর্ম করতেছে। সো এই জিনিসটাকে আমরা এই কোন ফেজে হইতে পারে? এটা আমরা বলতে পারি জাইগোটিন বলতে পারি। ভাই তুমি কষ্ট করে জাইগোটিন আর প্যাকাটিন এই দুইটা মাস্ট, এই দুইটা পুরোপুরি মুখস্থ করবা। জাইগোটিন আর প্যাকাটিন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা ফেজ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এটা তো বললাম। তা বলছে মাইটোসিস কোষ বিভাজনে কোন পর্যায়ে সবচেয়ে বেশি সময় লাগে? খুবই কমন একটা জিনিস। দেখো এখানে কিন্তু একটা কাহিনী আছে, বুঝছো? এই কোশ্চেন আমি যেন অনেকে ভুল করবা। আমরা তো জানি মাইটোসিস কোষ বিভাজনের দুইটা ফেজ আছে। একটা হচ্ছে আমাদের মাইটোসিস টোটাল তো কোষ বিভাজন, তার মধ্যে আমাদের একটা আছে ইন্টারফেস। আরটা হচ্ছে আমাদের এম ফেজ। এম ফেজ মানে যখন আমাদের মাইটোসিস শুরু হলো আর কি, মাইটোটিক ফেজ বলতে পারি। তাহলে দেখো এই ইন্টারফেস সময়ে প্রায় 90 থেকে 95% সময় লাগে, কারণ এই সময়টাতে তাকে পুরোপুরি প্রিপারেশন নেওয়া লাগে। আমি জিনিসটা একটা ছোটখাটো উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তোমরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, অনেক সময় ধরে নিচ্ছ, প্রায় 2 বছর ধরে তোমরা কিন্তু নিতেই আসছো। আলটিমেটলি আমরা এই যে শুরু থেকে পড়াশোনা শুরু করছি কিসের জন্য? অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমার ইন্টারফেস, প্রস্তুতিকাল। এবং তারপর হচ্ছে এমফেস। এমফেস হচ্ছে আমরা যেদিন ভর্তি পরীক্ষা দিতে গেছি, এখানে মাত্র 5 থেকে 10% সময় আমার ব্যতীত হবে, মানে ব্যয় হবে। আর বাদ বাকি সব সময় আমার কোথায় ব্যয় হবে? ইন্টারফেসে হবে। তোমাকে যদি জিজ্ঞেস করে এমফেজের মধ্যে কার মধ্যে সবচেয়ে বেশি সময় যায়, সেটা হচ্ছে প্রোফেজে।
ঠিক আছে? সো আমাকে কোয়েশ্চেন বুঝতে হবে, মানে এটার মধ্যে যদি কোনটা সেটা হচ্ছে আনসার প্রোফেস হবে, ঠিক আছে? বাট টোটাল ওভারঅল যদি বলে, যদি অপশনের মধ্যে ইন্টারফেস থাকে তাহলে অবশ্যই ইন্টারফেস আনসার হবে, বুঝতে পারছো? এখন ইন্টারফেসের যে ধাপগুলা এগুলো কষ্ট করে তুমি বই থেকে পড়ে নিবা। আমাদের ধাপগুলো মনে আছে না, G1 S G2, কোন ধাপের মধ্যে কি হচ্ছে, কোন ধাপে কত সময় যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটু লিখে দিই, কোনো সমস্যা নাই। আমি হায়েস্ট যেটুকু ভাইয়া লেখা সম্ভব স্লাইডের মধ্যে লিখে দিচ্ছি, কিন্তু 30 থেকে 40, 30 থেকে 50, 10 থেকে 20, ঠিক আছে? আচ্ছা, তো যেগুলো বললাম না ভাইয়া অ্যাটলিস্ট এগুলো মুখস্থ করবা, এটা ইন্টারফেস, ঠিক আছে? তারপরটা দেখি, এই যে বলছে দেখছো প্রোফেজ 1 এর অর্থাৎ শুরুর প্রোফেজে আমরা তো জানি এখানে অনেকগুলো দশা আছে, অলরেডি আমরা জাইগোটিন পড়ে ফেলছি। বলছে কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে, এই যে বললাম না ভাইয়া কষ্ট করে প্যাকাটিনটা পড়ে ফেলবা, কষ্ট করে প্যাকাটিন পড়ে ফেলবা, আগেই বলছি এই যে প্যাকাটিনটাই এখানে আনসার হবে। আমরা জানি প্যাকাটিনের মধ্যে কি হয়, ক্রোমোজোম, এই যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারটা বেসিক্যালি কিভাবে হয়, সাপোজ আমি যদি কোষের ভিতরের চিত্রটা আঁকি, এরকম একটা ছিল, ঠিক আছে, একটা ক্রোমোজোম, এদিকে একটা, বুঝতে পারছো? ধরো এরকম করে আঁকলাম, তাহলে বেসিক্যালি হয়টা কি আমাদের, এই যে এখানের মধ্যে এই যে এরা 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 পরস্পর কি সিস্টার ক্রোমাটিড, বুঝতে পারছো? অর্থাৎ এটা এটা পরস্পর সিস্টার ক্রোমাটিড, আর এটার সাথে এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, বুঝছো? তারা হচ্ছে পরস্পর নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড চিনছি। এখন যখন এই দুইটা জিনিস পরস্পর পরস্পরের সাথে লেগে যাবে, তাহলে টোটাল কয়টা হলো, 1 2 3 4, এই সিচুয়েশনটাকে আমরা কি বলি, টেট্রাড বলি। তাহলে আমাদের টেট্রাড হওয়ার ঘটনাটা কোথায় হয়, প্যাকাটিনে হয়। তারপর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কায়েজমা ফর্ম করে। কায়েজমাটা কিভাবে ফর্ম করে, আমি খুব সিম্পলি যদি আঁকি, ধরো এই জিনিসটা আমি মুছে ফেললাম, ঠিক আছে, এই জিনিসটা আমি মুছে ফেললাম, সাপোজ এখানে এভাবে দিলাম, এখানে এভাবে দিলাম, এখানে এটা দিলাম, এখানে এটা দিলাম। তাইলে যদি আমার এখান থেকে একটা অংশ কেটে গিয়ে এটাতে চলে যায় এবং এখান থেকে একটা অংশ কেটে গিয়ে এটাতে চলে যায়, অর্থাৎ তারা পরস্পর স্থান বিনিময় করতেছে, তাহলে কাইন্ড অফ আমার জিনিসটা এরকম হবে না, এদিকে গেছে এটা, এদিকে গেছে এটা। তাহলে এই জায়গাটা আমার কিসের মতো শেপ হবে, এক্স এর মতো শেপ দেখায়। সো এই জন্য জিনিসটাকে আমরা কি বলি, কায়েজমা বলি, এবং এটাকে কিসের মতো লাগে, ইংরেজি এক্স অক্ষরের মতো লাগে, ঠিক আছে, এক্স শেপের লাগে। এটা কিন্তু এক্স শেপ, এটা অনেকে ক্রস ভাববা, এক্স শেপের মতো লাগে, বুঝতে পারছো এই জায়গাটা? তাহলে আমি এত বিস্তারিত বোঝানোর সময় না, আশা করি তোমরা জিনিসগুলো জানো, বুঝছি? আচ্ছা, তা এই জিনিসগুলো টোটাল নামগুলো আমার পড়তে হবে, প্যাকেটিনের নামগুলা। সো প্যাকেটিন আমার জন্য গুরুত্বপূর্ণ। প্যাকেটিন দিয়ে কিন্তু যত রকম উন্নত জাত সবকিছু ক্রিয়েট করা যায়, যে ক্রসিং ওভার পদ্ধতির মাধ্যমে। সেম কোয়েশ্চেন আবার দিছে, কোন উপপর্যায়ে ক্রসিং ওভার ঘটে, আমরা জানি প্যাকেটিনে হবে। তারপর বলছে ক্রোমোজোম আবিষ্কার করেন কে, কোয়েশ্চেনটা আগে আমরা পড়ছি, সেটা আনসার কি হবে, স্ট্রেসবার্জার হবে। তাহলে আমি কিন্তু পড়াইছি যে ক্রোমোজোম আবিষ্কার করেন কে, স্ট্রেসবার্জার। কোয়েশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, দেখছো কোয়েশ্চেন রিপিট করে। আচ্ছা, বলছে রাইবোজোমে 50S এবং 30S দুইটা সাব ইউনিট একত্রিত হয়ে কি গঠন করে, এটা আমরা জানি আদিকোষে হয়। আদিকোষের মধ্যে 50S এবং 30S হয়। মাথায় রাখবা, আমাদের ক্রোমোজোমের যে আমাদের রাইবোজোমের যে সাব ইউনিটগুলো, এগুলো কিন্তু আলাদা থাকে। যেই মাত্র ট্রান্সলেশন করার প্রয়োজন পড়ে, যখনই ট্রান্সলেশন করার দরকার পড়ে, অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার দরকার পড়ে, তখনই রাইবোজোমের দুইটা সাব ইউনিট পরস্পর একত্রিত হয়ে ফার্দার কাজগুলো করে। ইম্পর্টেন্ট লাইন কিন্তু, আশা করি অনেকে জানতা, আবার অনেকে নাও জানতা, ঠিক আছে? তাহলে এটা কার মধ্যে হয়, আদিকোষের মধ্যে রাইবোজোম হয়, এটা মিলে কত হয়, 70S হয়। আচ্ছা, এবং প্রকৃত কোষের মধ্যে কি হয়, অনেকে বলে ভাই 50 আর 30 মিলে 80, বাট 70 কেমনে হইলো, তাই না? আচ্ছা, এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হিসাব, ঠিক আছে, এটা নর্মালি যোগের হিসাব না। সো এটা মিলে কি হবে, 80S হবে, বুঝতে পারছো? প্রকৃত কোষে কত হবে, 80S হবে। তাহলে আমরা তো এগুলো আশা করি আমাদের মুখস্থ আছে, খুব ইজি কোয়েশ্চেন দিচ্ছে, আমরা পারবো ইনশাল্লাহ। তো রাইবোজোম নিয়ে বাদ বাকি যেগুলো পড়তে বলছি, এবং রাইবোজোমের কাজ, এগুলো একটু পড়ে ফেলবা। বাট একটা তোমার জন্য সুখবর একটা জিনিস কি জানো, আমাদের এই যে কোষ যে চ্যাপ্টার আছে না, কোষের গঠন, এখান থেকে কিন্তু কাজ খুব কম দেয়, মানে আমাদের হাজি দানেশের মধ্যে কাজগুলো খুব কম দেয়, অর্থাৎ কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজ, এই কাজ সেই কাজ, সবগুলো কিন্তু একটু কম থাকে। তার চেয়ে বেশি ইনফরমেটিভ কোয়েশ্চেনগুলো, অর্থাৎ পার্সেন্টেজগুলো, মানগুলো, এগুলো একটু বেশি থাকে, ঠিক আছে? এটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, তাহলে কোনটা কোনটা মিলে কি হয়েছে, 70S হবে, তাই না? এবং আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে যেটা আমরা অনেকে বুঝি না, সেটা কি জানো, আদিকোষ, প্রকৃত কোষ, এই দুই কোষের মধ্যে কোষীয় কোন অঙ্গাণুটা উপস্থিত, যেটা আর কিছুতে থাকে না, বুঝতে পারছো? অর্থাৎ এমন একটা অঙ্গাণু বলো যেটা আদিকোষীয় পাবো, প্রকৃত কোষীয় পারো, এবং এই জিনিসটাকে এই জন্য আমরা কি বলি, সার্বজনীন অঙ্গাণু বলি। এটাকে আমরা কি বলি, সার্বজনীন অঙ্গাণু বলি।
এই কারণে, কারণ এটা আদি কোষ প্রকৃত কোষ দুইটাতে পাওয়া যায়। এটা আনসার কি হবে? রাইবোজোম হবে, তাই না? আনসার কি হবে? রাইবোজোম হবে। ওকে, পারবো। তারপর আসি, জনন কোষের ক্রোমোজোম হচ্ছে আমরা জানি হ্যাপ্লয়েড, তাই না? এন এন, এটা হচ্ছে জনন কোষের ক্রোমোজোম। এটা তৈরি হয় কি দিয়ে? মিওসিস বিভাজন মাধ্যমে। এটাকে আমরা কোন ধরনের বিভাজন বলি? হ্রাসমূলক বিভাজন বলি। পারবো আমরা? ইজি কোয়েশ্চেন। কায়াজমা অলরেডি পড়াই ফেলছে। কায়াজমা কোথায় দেখা যায়? প্যাকাটিনে দেখা যায়। ইজি কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, কন্যা সন্তান হবে কখন? ঠিক আছে, কন্যা সন্তান হবে কখন? বাবার পুরুষ হরমোনের ঘাটতি হইলে, এটা জীবনও না কি ফাও কোয়েশ্চেন দিছে। মায়ের স্ত্রী হরমোন আধিক্য হইলে, এটা তো তোমরা আশা করি অ্যাটলিস্ট যারা ইন্টার সায়েন্স পড়ছো কেউ জিনিসগুলো মানবা না, ঠিক আছে? সন্তান এক্স ওয়াই হলে, আমরা জানি সন্তান যদি এক্স ওয়াই হয় সেটা কি হবে? ছেলে হবে। আর যদি সন্তান এক্স এক্স হয় তাহলে কি হবে? মেয়ে হবে। তার মানে আনসার কত হবে? আনসার লাস্টেরটা হবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু আরেকটা কোয়েশ্চেন, আরেকটা আনসার তোমাকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের এক্স লিঙ্কড যে রোগগুলা, এক্স লিঙ্ক যে ডিসঅর্ডারগুলো, যেগুলো বেসিক্যালি জেনেটিক ডিসঅর্ডার আর কি, সেগুলা ছেলেদের বেশি হয়। এই লাইনটা মাথায় রাখবা, ছেলেদের বেশি হবে, মেয়েদের কম হবে। কারণ কি? কারণ হচ্ছে ছেলেদের মধ্যে এক্স ক্রোমোজোম আছে শুধুমাত্র একটা। তাহলে এই এক্স ক্রোমোজোম যে একটা আছে, এটাই যদি বাই এনি চান্স ডিফেক্টিভ হয়ে যায়, তার মানে ওই ছেলেরা কি হবে? রোগে আক্রান্ত হবে। বাট মেয়েদের কিন্তু কিছু চান্স আছে, তার মধ্যে যদি এক্স একটা ক্রোমোজোম যদি ডিফেক্টিভও হয়, আর একটা এক্স ক্রোমোজোম কিন্তু এখনো ঠিক আছে, তার মানে কিন্তু সে রোগে আক্রান্ত হবে না, বাট ওই রোগটার বাহক হবে। বুঝতে পারছো? এটা কিন্তু আরো মারাত্মক। ইন ফিউচারে তার ছেলে মেয়েদের মধ্যে এটা দেখা যেতে পারে। সো হোয়াট এভার, ওই মেয়ে তো আক্রান্ত হচ্ছে না, তার মানে মেয়েদের আক্রান্ত হওয়ার চান্স কম থাকে, ছেলেদের বেশি থাকে। এই লাইনটা মাথায় রাখবো, ঠিক আছে? আনসার ডি, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে এটা কি আনসার চলে আসছে। আচ্ছা, এটা বলছে নিয়ন্ত্রণহীন এবং সমন্বয়বিহীন কোষ বিভাজন, এটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সারকে আমরা বলি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন, ঠিক আছে? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে ক্যান্সার। এই লাইনটা একটু মাথায় রাখবা, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে হচ্ছে ক্যান্সার। এখন এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন মানে কোন ধরনের কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। এটাও অনেকে জানতে চায়, ঠিক আছে? মাইটোসিসের একটা খারাপ ইফেক্ট হচ্ছে আমাদের ক্যান্সার, ঠিক আছে? আমরা ওই যে পড়ছি না মাইটোটিক ইন্ডেক্স, এই জিনিসটা এখানের জন্য লাগে। তোমরা তো মাইটোটিক ইন্ডেক্স পড়ছো, অর্থাৎ আমাদের ওই জায়গার মধ্যে কতটুক কোষ অ্যাভেলেবেল আছে এবং কতটুক কোষ মাইটোটিক ফেজের মধ্যে যাচ্ছে, এই যে রেশিও, তাকে আমরা কি বলি? মাইটোটিক ইন্ডেক্স বলি। এবং চিকিৎসকরা এই মাইটোটিক ইন্ডেক্স ইউজ করে বুঝতে পারে আমাকে রোগীকে কোন ধরনের ট্রিটমেন্ট চুজ করতে হবে, অর্থাৎ কোন ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। অর্থাৎ আমার মাইটোটিক ইন্ডেক্স যার বেশি, তার মধ্যে বোঝা যাচ্ছে কি অনিয়ন্ত্রিত যে কোষ বিভাজনের হার সেটা অনেক বেশি, তার মধ্যে তার মানে কি তার ক্যান্সারের যে স্টেজ সেটা অনেক খারাপ, তাই না? এভাবে করে জিনিসটা ডিফারেন্সিয়েট করা যায়। বুঝতে পারছো? এটা অনেকে আশা করি জানো জিনিসটা। সো না জানলে জেনে রাখো, ঠিক আছে? ট্রিটমেন্টের ক্ষেত্রে মাইটোটিক ইন্ডেক্সটা ইউজ করা হয়। বুঝতে পারছি? তারপর কি বলছে? মিওসিস প্রক্রিয়ায় কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? হ্যাঁ, এটা ইজি একটা কোয়েশ্চেন দিছে। মিওসিসের মধ্যে কোন পর্যায়ে কোষের সংখ্যা অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়? এটা হচ্ছে অ্যানাফেজ 1-এ। মিওসিসের অ্যানাফেজ 1টা একটু ডিফারেন্ট, কারণ আমরা যখন মাইটোসিসের অ্যানাফেজ পড়ছি সেখানেও কিন্তু কি হচ্ছিল? ক্রোমোজোম দ্বয় কি হচ্ছিল? সেন্ট্রোমিয়ার বরাবর আলাদা হয়ে মেরুগামী হচ্ছিল, এবং তখন তাদেরকে ভিএলজেআই এরকম শেপ দেখা যায়। এক্সাক্ট সেম ভিএলজেআই শেপ কিন্তু আমাদের অ্যানাফেজ 1-এর মধ্যে দেখা যায়, অর্থাৎ মিওসিসের মধ্যে সেমটা দেখা যায়। বাট এক্ষেত্রে হয় কি, আমাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আমরা মিওসিসকে আমরা যেই সংখ্যা দিয়ে ডিফাইন করি, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এটা দিয়ে তো আমরা মিওসিসটাকে ডিফাইন করি, তাই না? এই যে কাহিনীটা হয়, এই কাহিনীটা হয় কোন জায়গায়? সেটা হচ্ছে অ্যানাফেজ 1-এ। এটা কখনো ভুলবা না। মানে এই যে ঘটনাটা হচ্ছে, এটা কোথায় হচ্ছে? অ্যানাফেজ 1-এর মধ্যে হচ্ছে। তার মানে অ্যানাফেজ 1-এর মধ্যে আমার মিওসিসের কাহিনী সব শেষ। তাহলে অ্যানাফেজ 1-এর মধ্যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, শেষ, ঠিক আছে? আর যেটা অ্যানাফেজ 2, অর্থাৎ আমাদের যেটা মিওসিস 2 যেটা, এটা কিন্তু একটা মাইটোটিক ডিভিশন। অনেকে কিন্তু এটা আমরা জানি, অনেকে হয়তো বা ভুলে গেছো। সেটা হচ্ছে কি মিওসিস 2 যেটা, অর্থাৎ সেকেন্ড যে মিওসিস ডিভিশন হয় সেটা বেসিক্যালি একটা মাইটোটিক ডিভিশন, ঠিক আছে? ওইটার মধ্যে কিন্তু হ্রাসমূলক কিছু হয় না। বুঝতে পারছি? এগুলো একটু কষ্ট করে ভুলো না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানাফেজ 1। ওকে, তারপর বলছে লিঙ্গ নির্ধারণের ফ্যাক্টর। আমরা তো জানি লিঙ্গ নির্ধারণ কি? XY ক্রোমোজোম, তাই না? এটা দিয়ে তো আমরা কি বলি? লিঙ্গ নির্ধারণ করি। এবং এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি সেক্স ক্রোমোজোম। এটাকে আমরা কি বলি? সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোমটা কিন্তু XYও আছে, আবার একটা আছে X0, X0, ঠিক আছে? XY আছে, একটা হচ্ছে X0, অর্থাৎ Y এর বদলে Y থাকে না, সেটা হচ্ছে Y না থেকে শূন্য থাকে, এটা হচ্ছে X0। যারা
অনুন্নত প্রাণী তাদের ক্ষেত্রে, যেমন আমি লিখে দিতে পারি, সে হচ্ছে ফড়িং, তারপর হচ্ছে ছারপোকা, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ডায়োস্কোরিয়া। এদের ক্ষেত্রে কি থাকে, X0 এই টাইপের সেক্স লিঙ্ক ক্রোমোজোম থাকে, বুঝছো? এটা একটু ডিফারেন্ট। সো XYটা আপাতত মাথায় রাখো, যারা উন্নত তাদের ক্ষেত্রে XY থাকে। আচ্ছা, ব্যাকটেরিয়া কোষের দুই প্রান্তে যদি দুই গুচ্ছ ফ্লাজেলা থাকে, আচ্ছা দুই প্রান্তে আমি মাথায় রাখতে এভাবে, দুই প্রান্তে মানে এমফি, এভাবে করে মাথায় রাখতাম, দুই প্রান্তে দুইটা আছে মানে কি, এটা এমফিট্রেগাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাট্রিগাস মানে কোনো কি নাই, ফ্লাজেলা নাই। আর পেরিট্রিগাস মানে হচ্ছে সব দিকে, পেরিট্রিগাসটা এবার চলে আসতে পারে, বলা যায় না। আমাদের যদি ওই ব্যাকটেরিয়ার সব দিকে যদি ফ্লাজেলা হয়, সেটাকে আমরা কি বলবো, পেরিট্রিগাস বলবো, ঠিক আছে। তারপর লফোট্রিগাস, লফোট্রিগাস তোমার জন্য লাগবে না, লফোট্রিগাস তেমন একটা আসে না। সো তোমার যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের মনোট্রিগাস আছে, শুধুমাত্র যদি একটা থাকে, বুঝছো? এই জিনিসগুলো একটু মুখস্থ করবা, দেখবা ফ্লাজেলা একটা ছোট একটা চার্ট আছে, ওখান থেকে জাস্ট যেগুলো পড়ছি না, যেগুলো বলছি পড়তে, ওগুলো একটু পড়ে ফেলিও। তারপর বলছে ব্যাকটেরিওফাজ প্রধানত কোন চক্রের মাধ্যমে নতুন ব্যাকটেরিয়া তৈরি করে। ভাই ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে টিটুফাজ, তাই না? টিটুফাজ বলি, টিটুফাজ, আর একটা হচ্ছে ল্যামডা ফেজ। টিটুফাজ আছে, ল্যামডা ফাজ, এই দুইটা ফাজ, এটা হচ্ছে বেসিক্যালি, এটা কিন্তু ল্যামডা লিখছে এক্স না, এটা হচ্ছে ল্যামডা। এই দুইটা ফাজ হচ্ছে বেসিক্যালি কোন ধরনের মাধ্যমে তোমার সংখ্যা বৃদ্ধি করে, লাইটিক চক্রের মাধ্যমে। ভাই দেখো লাইটিক চক্রটা কিন্তু তোমাদের ফেসে কিন্তু এটা লাইটিক চক্র বলে, কিন্তু যখন তুমি সিনিয়র হবা তখন এটা আর লাইটিক বলে না, এটাকে বলে ভাইরুলেন্ট ফেস, ভাইরুলেন্ট বা ভিরুলেন্ট ফেস। এটার অ্যাকচুয়াল নাম কিন্তু ভিরুলেন্ট ফেস, ঠিক আছে, লাইটিক না। তো লাইটিক হইতে পারে, ভিরুলেন্ট হইতে পারে, ঠিক আছে। আর অথবা লাইসোজেনিক হইতে পারে, টেম্পারেট হইতে পারে, মানে আদার নামগুলো মুখস্থ রাখতে বলতেছে আর কি। তাহলে লাইটিক চক্র, এটা একটা নাম কি, ভিরুলেন্ট ফেস, ঠিক আছে। তাহলে এটা কি হবে, যেহেতু বলছে ব্যাকটেরিওফাজ, তার মানে কি এটা আনসার কোন কি হবে, লাইটিক চক্র হবে, বি হবে। এবং এটাই কিন্তু সবচেয়ে প্রধান দশা, মানে এটার মাধ্যমে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, ম্যালেরিয়া ঝুঁকিমুক্ত দেশ, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে কিন্তু কি নাই, কোনো ম্যালেরিয়া নাই। এটা কিন্তু একটা মানে একটা জ্ঞানমূলক কোয়েশ্চেন, এটা আমি সাধারণ জ্ঞানে পড়ছিলাম আর কি। ম্যালেরিয়া কিন্তু অস্ট্রেলিয়াতে হয়তো বা নাই। আমি একটা আনসারটা দেখি তাহলে, ঠিক আছে কিনা, হ্যাঁ আনসার সি, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা কিন্তু অণুজীব পড়তেছি আমরা, ঠিক আছে। আমরা কিন্তু এখন 4 নাম্বার চ্যাপ্টারে চলে আসছি। নিচের কোনটি ভাইরাস গঠিত, এবং এগুলো সবগুলো আমাদের হাজি দানেশের কোয়েশ্চেন যথেষ্ট ইজি এবং কোয়েশ্চেন যথেষ্ট ইনফরমেটিভ কোয়েশ্চেন দিচ্ছে। সো আমরা এইভাবে করে পড়বো ইনশাল্লাহ, এভাবে করে সামনে আগে যাবো। বলছে নিচের কোনটি ভাইরাস গঠিত রোগ। সো তোমার অবশ্যই এই অণুজীব চ্যাপ্টারের মধ্যে ভাইরাস কোনটা, ভাইরাস দিয়ে কোনটা হচ্ছে, ব্যাকটেরিয়া দিয়ে কোনটা হচ্ছে, এই রোগগুলো অ্যাটলিস্ট যেগুলো মানুষের গুলা, এগুলো কখনো ভুলা যাবে না। মানুষের গুলা তুমি ভালো করে পড়বা, মানুষের রোগগুলো অবশ্যই তোমার লাগবে, ঠিক আছে। তারপর একটা সেকেন্ড জিনিসটা লাগবে হচ্ছে ডিএনএ ভাইরাস, মানে ভাইরাসের মধ্যে ডিএনএ এবং আরএনএ ভাইরাস, এগুলো লাগবে, টাইপটা অর্থাৎ ক্লাসিফিকেশনটা লাগবে, কোনটা ডিএনএ কোনটা আরএনএ। তাহলে বলছে নিচে কোনটি ভাইরাস গঠিত রোগ। ডেঙ্গু, আমরা জানি ডেঙ্গু হচ্ছে কি ভাইরাস, ফ্লাভি ভাইরাস। তাহলে আনসার তো শুরুতে দিয়ে দিছে, পরেরগুলা কি দিছে, যক্ষা। যক্ষা হচ্ছে কি, মাইকোব্যাকটেরিয়াম, তাই না, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। অ্যানথ্রাক্স, অ্যানথ্রাক্স কি, বেসিলাস অ্যানথ্রাসিস, এটা অনেকটা আমাদের টিউবারকুলোসিসের মতো, অ্যানথ্রাসিস, অ্যানথ্রাসিস। ডিপথেরিয়া, ডিপথেরিয়ার নামটা মুখস্থ করবা, ঠিক আছে, ডিপথেরিয়ার বৈজ্ঞানিক নামটা মুখস্থ করবা, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই, ঠিক আছে। আমি এসপি লিখে দিচ্ছি, আর লিখতেছি না, এগুলো সব ব্যবহার করে দিবা। সো যাই হোক, তাহলে আমরা তিনটা যখন দেখতেছি, এই তিনটাই কি আমাদের ব্যাকটেরিয়া, আর ডেঙ্গুরে কি একটা ফ্লাভি ভাইরাস। সো আমাদের আনসার কি হবে, এ হবে। সো তোমরা যখন পড়বা তখন এমসিকিউ গুলা কিন্তু অ্যানালাইসিস করবা। বলছে ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশক কোনটা, আমরা জানি অ্যানোফিলিস মশা, একদম স্পেসিফিক হচ্ছে ইস্ট্রি অ্যানোফিলিক মশা, তাই না, ইস্ট্রি অ্যানোফিলিক মশা। এবং তারা কিন্তু মানুষের রক্ত খায় কেন, যাতে তারা প্রজনন করতে পারে, অর্থাৎ মানুষের রক্তের মাধ্যমে তারা কি করে, প্রজনন ঠিক রাখে। এবং আমরা আরও যে রোগ আছে, অর্থাৎ ম্যালেরিয়া ছাড়া, অর্থাৎ ম্যালেরিয়ার মতো বাট ম্যালেরিয়া ছাড়া আরেকটা রোগের নাম কি, ডেঙ্গু, তাই না, আমরা তো জানি ডেঙ্গু। আরেকটা নাম হচ্ছে চিকুনগুনিয়া। তো তোমরা যখন ভাই এই দুইটা পড়বা, মাথায় রাখবে এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের যে বাহকগুলো এগুলো সেম, কি এই দুইটার ক্ষেত্রে কি, এইডিস, এইডিস মশা, এইডিস মশা এই দুইটার ক্ষেত্রে কাজ করে। এইডিস অ্যাজেপ্টি হইতে পারে, এইডিস অ্যালবোপিক্টাস হইতে পারে, ঠিক আছে। বাট অ্যাটলিস্ট মাথায় রাখবা কোন মশা দায়ী, এটা মাথায় রাখতে হবে, অ্যানোফিলিস, ঠিক আছে। তারপর বলছে প্রতিটি ভাইরাস প্রধানত দুটি অংশে বিভক্ত, খুব ইজি। প্রতিটি ভাইরাস কি কি থাকে, একটা ক্যাপসিড থাকে, দুইটা জিনিসে বিভক্ত, এটা একটু জানতে হবে। এই যেটা, এটা কিন্তু এক্সাক্ট আনসার কিন্তু এ হবে, ঠিক আছে। এটা কিন্তু বি আনসার দিছে, ঠিক আছে। আমি যদি একদম এক্সাক্ট চিন্তা করি, সেটা কিন্তু আনসার এ হবে। এখানে নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ দিচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি আনসার হবে হচ্ছে আমাদের
ক্যাপসিড এবং আরএনএ দিছে, এটা কিন্তু আমাদের এটা হচ্ছে আনসার এ হবে, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড হবে। কারণ আমরা জানি ভাইরাসের কেন্দ্রে কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। এটা একটু ভুল দিচ্ছে, সমস্যা নেই, তুমি মাথায় রাখবা ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড থাকে। কিন্তু এই যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে আবার কাহিনী আছে। দেখো ব্যাকটেরিয়া বা মানুষ বা যত উন্নত প্রাণী আছে তাদের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ একসাথে অবস্থান করে, কিন্তু এই যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড সেটা মাথায় রাখবা নয়তো ডিএনএ নয়তো আরএনএ, নয়তো ডিএনএ বা আরএনএ, অর্থাৎ দুইটা যে কোনো একটা থাকবে, একসাথে তারা কখনো থাকবে না। এবং তার বাইরে কি থাকে, একটা ক্যাপসিডের আবরণ থাকে। ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিন, মানে একটা বাইরে প্রোটিনের একটা আবরণ থাকে। সো এটা দিয়ে একটা টোটাল ভাইরাস গঠিত হয়, বুঝছো। তার বাইরে কিন্তু একটা আবার এক্সট্রা আবরণী থাকতে পারে, এদেরকে আমরা ক্যাপসুলেটেড ভাইরাস বলতে পারি, ঠিক আছে। ওই ক্যাপসুলটা কিন্তু আমাদের একটা বিশেষ কাজে লাগে, তাদের বংশবৃদ্ধির সময় জিনিসটা দরকার পড়ে, বাট এটা তোমার আপাতত লাগবে না, ঠিক আছে। তাহলে এটা আনসার কিন্তু নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড হবে। আচ্ছা, তার বলছে ভাইরাসের কোনটি নেই। ভাইরাসের ডিএনএ আছে, আরএনএ থাকতে পারে, প্রোটিনও অবশ্যই থাকবে, কিন্তু প্লাজমা মেমব্রেন তো ভাইরাসে থাকবে না, কারণ ভাইরাস তো অকোষীয়, তাই না, আনসার ডি হবে। আচ্ছা, তা বলছে কোনটি ভাইরাসজনিত রোগ নয়। এই যে এটাই, ভাইরাস এবং ব্যাকটেরিয়া যদি ভালো করে পড়ো অণুজীব থেকে অনেকগুলো কোয়েশ্চেন কমন চলে আসবে। যেমন বলছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা আছে, তারপর বলছে পোলিও বলছে, হারপিস বলছে, কলেরা বলছে। ইনফ্লুয়েঞ্জার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আবার কিছু টাইপ আছে, H5N1 আছে, H1 সরি করতেছে না কেন, H1N1 আছে, ঠিক আছে। এটাকে আমরা আগে বার্ড ফ্লু বলতাম, ঠিক আছে। অর্থাৎ এটা পাখি থেকে মানুষের মধ্যে আসছে। সো এটা কোন ধরনের ভাইরাস বলতে পারি, এটাকে আমরা ইমার্জিং ভাইরাসের মধ্যে ফেলতে পারি। তোমার বইয়ের মধ্যে হয়তো বা এটা ইমার্জিং ভাইরাসে রাখে নাই, বাট অ্যাকচুয়ালি এটা ইমার্জিং ভাইরাসের মধ্যেও থাকবে, ঠিক আছে। ইমার্জিং ভাইরাস তো আমরা জানি, ইমার্জিং ভাইরাস কোনটা কোনটা, সার্স, তারপর হচ্ছে আমার ইবোলা, কি লিখছি এটা, ইডোলা লিখছি, ইবোলা, তারপর হচ্ছে আমার এইচআইভি ভাইরাস, এগুলো সবগুলো হচ্ছে আমাদের, তারপর করোনা, ঠিক আছে। এই সবগুলো ভাইরাস হচ্ছে ইমার্জিং ভাইরাস, অর্থাৎ তাদের আগে পোষক ছিল অন্য কিছু, বাট এখন মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছে। তারপর পোলিওটা পোলিও ভাইরাস আমরা জানি, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, কলেরা তো আমরা জানি কি ভিব্রিও কলেরা। ভাই ভিব্রিও কলেরা কি বলতো, এটা একটা কি, এটা একটা কমাকৃতির ব্যাকটেরিয়া, ঠিক আছে। ভিব্রিও মানে এটা কমা শেপড একটা ব্যাকটেরিয়া। তাহলে আনসার কি হবে, ডি হবে, ঠিক আছে, আনসার ডি। আচ্ছা, তারপর আসি নিচের কোনটি পেন্টোজ শর্করা। পেন্টোজ মানে তো রাইবোজ, আমরা জানি, এটা আর পড়াচ্ছি না। পেন্টোজ মানে রাইবোজ শর্করা, এটা ডিঅক্সি হইতে পারে, বাট এমনো হইতে পারে। এমনো হইলে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ, আর যদি ডিঅক্সি হয় তাহলে ডিএনএ। আচ্ছা, গঠন অনুসারে লিপিড কয় প্রকার। আচ্ছা, লিপিডের টাইপ জিজ্ঞেস করছে। লিপিড আমরা জানি 3 প্রকার, তাই না, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সো সিম্পলের মধ্যে একটু মাথায় রাখবা, সিম্পলের মধ্যে কি কি আছে, ফ্যাট এবং অয়েল, অর্থাৎ যেটা আমাদের ন্যাচারাল অবস্থায় তরল সেটাকে আমরা অয়েল বলবো। এটা হচ্ছে আমার মাপতে হবে 20 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এখানে অপটিমাম সিচুয়েশন। এর মধ্যে যেটা দেখবে তুমি তরল সেটাকে আমরা তেল বলবো, আর যেটা দেখবে শক্ত সেটাকে আমরা ফ্যাট বলবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কম্পাউন্ড লিপিড। কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক লিপিড, ওই যে পড়ছো না, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, এগুলো হচ্ছে আমাদের কম্পাউন্ড লিপিড, ঠিক আছে। আরটা হচ্ছে আমাদের উদ্বুদ্ধ বা আমাদের কমপ্লেক্স লিপিড। এই কমপ্লেক্সের মধ্যে কোনগুলো, এই যে স্টেরয়েডসগুলো, বুঝছো। তো একটু মাথায় রাখবা 3 প্রকার আছে, 3, এই যে 3। তাহলে আনসার কি হবে এখানে, ডি হওয়ার কথা, ঠিক আছে, আনসার ঠিক আছে। তারপর আসি, এই যে দেখো আবার সেম কোয়েশ্চেন দিচ্ছে, নিচে কোনটি ভাইরাস জনিত রোগ না। একদম ইজি, আমি বলে দিচ্ছি, দেখো জলাতঙ্ক দিচ্ছে। জলাতঙ্ক মানে কোন ধরনের ভাইরাস, র্যাবিস ভাইরাস, খুব ইজি। আমার সাথে সাথে তুমি জিনিসগুলো রিভাইজ করে ফেলো। হ্যাপাটাইটিস মানে হ্যাপাটাইটিস ভাইরাস হতে পারে, হ্যাপাটাইটিস এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। আবার হ্যাপাটাইটিস ছাড়াও কিছু জিনিস আছে যেগুলো কারণে হ্যাপাটাইটিস হয়, যেমন সাইটোমেগালো ভাইরাস, রুবেলা ভাইরাস, এটা আপাতত না জানলেও চলবে। মানে এগুলো হচ্ছে ডিফারেন্ট ভাইরাস যেটার জন্য হ্যাপাটাইটিস হইতে পারে, বুঝছো। এগুলো হচ্ছে নন হ্যাপাটাইটিক ভাইরাস বলে এগুলোকে, একটু না জানলেও চলবে। তারপর বলছে কলেরা তো ভিব্রিও কলেরা, ডেঙ্গু হচ্ছে ফ্লাভি ভাইরাস। তাহলে আনসার কি হবে, কলেরা হবে। কলেরা কি একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। কলেরা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি একটা অ্যান্টারোজেন। কলেরা সম্পর্কে কয়েকটা জিনিস জানতে হবে। কলেরা হচ্ছে অ্যান্টারোজেন। কলেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে কি, কলেরার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ কি, উদরাময় বা ডায়রিয়া। ডায়রিয়াতে তোমার স্টুলটা কি ধরনের হবে, স্টুল মানে হচ্ছে আমাদের মল আর কি, সেটা হচ্ছে কিরকম হবে, চাল ধোয়া পানির মতো, খুব ইম্পর্টেন্ট, চাল ধোয়া পানি। এবং আমরা পেশেন্টকে কি দিই, পেশেন্টকে হচ্ছে আমরা ওআরএস স্যালাইন দিই, ঠিক আছে। যেগুলো বলছি প্রত্যেকটা আমার গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কলেরা, ঠিক আছে। তারপর আসি ট্রিকোফাইটোসিস। ট্রিকোফাইটোসিস তোমরা অনেকে জিনিসটা শোনো নাই, এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে রিং ওয়ার্ম।
রিংওয়ার্ম আমাদের সবার লাইফে একবার না একবার হয়েছে, ওই যে দাঁত রোগ আর কি, ওই যে দেখো না এই যে হাতে পায়ে এরকম একটা গোল চাক হয়ে যায়, অনেক চুলকায়, তাই না? এটা হচ্ছে আমাদের দাঁত রোগ বা রিংওয়ার্ম, ঠিক আছে? এই রিংওয়ার্ম হচ্ছে কার দ্বারা সংঘটিত হয় এটা জিজ্ঞেস করছে। তো আমরা যদি রিংওয়ার্মটা আলাদা করে পড়ি তাহলে আমরা জানি রিংওয়ার্মটা কি ছিল, ট্রিকোফাইটন, এটার যে দায়ী আর কি সেটা হচ্ছে ট্রিকোফাইটন র্যাভরাম, বুঝতে পারছি? তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে মুখস্থ করতে হবে। কোথায় গেছে? তাহলে আমাদের এই জিনিসটা মুখস্থ করতে হবে, কিসের কারণে আমার ট্রিকোফাইটোসিস হচ্ছে, সেটা আমাদের ট্রিকোফাইটন র্যাব্রামের কারণ হচ্ছে, ঠিক আছে? তো ট্রিকোফাইটন র্যাব্রামের কারণ হচ্ছে এটা একটু আমরা জানি। তারপর আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে একটা রড শেপ ব্যাকটেরিয়া। সো এটা ছাড়াও একটা জিনিস মাথায় রাখতে হবে হচ্ছে এই যে তোমার ট্রিকোফাইটোসিসের বিভিন্ন নাম আছে, এটাকে আমরা এক নামে রাখি হচ্ছে টিনিয়া, এই রোগটার নাম হচ্ছে টিনিয়া। সো টিনিয়া যদি আমাদের হাতে হয় তাহলে একটা নাম, টিনিয়া যদি আমাদের মাথায় হয় তাহলে ক্যাপিটিস, টিনিয়া যদি আমাদের গ্রোইনে হয়, গ্রোইন মানে জানো তো দুই যে থাই আছে না, থাইয়ের মাঝখানে যে জায়গাটা যেটা অনেক ঘামাতি মানে ঘামপূর্ণ থাকে, সো ওই এরিয়াটার মধ্যে অনেক বেশি হয়, এটাকে আমরা বলি টিনিয়া ইঙ্গুইনাম। তো বিভিন্ন জায়গা অনুসারে দাঁত রোগের তাদের বিভিন্ন নাম আছে, ঠিক আছে? সো নামগুলো একটু কষ্ট করে পারলে জেনে নিবা। তো ওইটা কি আচ্ছা ব্যাকটেরিয়া, ঠিক আছে? তারপর আসি এই যে ব্যাকটেরিওফাজ, আবার সেম কোয়েশ্চেন দিছে, কোন চক্রের মাধ্যমে বংশবৃদ্ধি করে? লাইচিক চক্র, যেটা মেইন চক্র আর কি, লাইটিক এর মাধ্যমে। এবং এই চক্রের মধ্যে আমরা জানি তাদের যে বাইরের যে লেয়ার, তাদের যে বাইরের মেমব্রেন, তাকে ফাটায় ফেলে, ফাটায় সবকিছু কি হয় বের হয়ে যায়। আর লাইসোজেনিকের ক্ষেত্রে ফাটায় না, এই জিনিসটা মাথায় রাখবা। ফুট এন্ড মাউথ, এটা কি? এটা আমরা জানি একটা কি ছিল, এটা ভাইরাস ছিল, ফুট এন্ড মাউথ ভাইরাস, তাই না? ফুট এন্ড মাউথ ভাইরাস সবাই জানি, এই রোগটা আমরা সবাই চিনি। কি বলতো, ওই যে মনে আছে কোরবানির আগে যখন গরু কিনে দেখা যায় না অনেক সময় গরু হাঁটতে পারে না, কেন? ওই যে খুরা রোগ হয়েছে, ওই খুরা রোগটা ফুট এন্ড মাউথ ভাইরাসের কারণে হয়, বুঝতে পারছি? ফুট এন্ড মাউথ ভাইরাসের কারণে হয়। এবং মাথায় রাখবা এটা হচ্ছে আমাদের স্মলেস্ট ভাইরাস, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ পয়েন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, স্মলেস্ট ভাইরাস, সবচেয়ে ক্ষুদ্র আকৃতির ভাইরাস। তাহলে সব ভাইয়া সবচেয়ে বড় আকৃতির ভাইরাস কোনটা? সবচেয়ে বড় কোনটা বলো তো? সেটা হচ্ছে আমাদের টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, যেটা তামাক পাতায় হচ্ছে। তারপর আসি, নিম্নের কোনটি বাধ্যতামূলক পরজীবী? বাধ্যতামূলক পরজীবী কোনটা দেখে আমাকে বলো তো। বাধ্যতামূলক পরজীবী হচ্ছে ভাইরাস। কেন বাধ্যতামূলক? কারণ ভাইরাস কখনো জীবদেহের বাইরে তার জীবন প্রকাশ করতে পারে না। জীবদেহের বাইরে ভাইরাস একটা রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। অর্থাৎ তুমি একটা চকের একটা গুঁড়া দেখতেছো, এই চকের গুঁড়ার যে বৈশিষ্ট্য, চকের গুঁড়া যেরকম একটা নিষ্ক্রিয় পদার্থ, একজ্যাক্ট ভাইরাস একটা নিষ্ক্রিয় পদার্থ। যখনই সে একটা জীবনের কাছাকাছি অর্থাৎ জীবনের মধ্যে প্রবেশ করতেছে, তখনই তার মধ্যে জীবনের সঞ্চার করতেছে। সো তুমি ভাইরাসের জীব রাসায়নিক বৈশিষ্ট্য এবং জ্বর রাসায়নিক বৈশিষ্ট্য দুইটা একটু কষ্ট করে পড়ে ফেললো, বইয়ের মধ্যে খুব ভালো করে দেয়া আছে। এই যে দেখো সেম কোয়েশ্চেন একটু আগে পড়েছে, আবার দিছে, মানুষের দাঁত রোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কোনটা? সেটা হচ্ছে আমরা পড়ছি, সেটা কি? ট্রিকোফাইটন র্যাভরাম হবে, ঠিক আছে? আমি কি তোমাকে এখানে ব্যাকটেরিয়া বলছি? এই যে এখানে এই যে এটা কি ব্যাকটেরিয়া বলছি? দেখো ট্রিকোফাইটন র্যাভরামটা হচ্ছে একটা ছত্রাক, ঠিক আছে? এটা মাস্ট মাথায় রাখতে হবে, এটা একটা ছত্রাক, ঠিক আছে? এবং এটার মধ্যে অনেকগুলো টাইপ আছে, একটা হচ্ছে ট্রিকোফাইটন র্যাভরাম আছে, একটা ট্রিকোফাইটাম হচ্ছে মার্জিনালিস আরেকটা নাম আছে। সো সবগুলো হচ্ছে দাঁত রোগে মিন করতেছে, এবং তাদের ট্রিটমেন্টটা একটু মাথায় রাখবা। ট্রিটমেন্ট অর্থাৎ দাঁত রোগের যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে আমরা যদি আলাদা করে মাথায় রাখি, সেটা হচ্ছে আমাদের কি দেওয়া হয়, ওই যে আমরা হয়তো বা পড়ছি জিনিসগুলা, সেগুলো হচ্ছে কিটোকোনাজল, কিটোকোনাজল এই ক্রিমটা গায়ের মধ্যে মাখতে হয়, বুঝছো? এটা একটু জানবা। যেহেতু তারা ছত্রাক, সো তাদেরকে যদি আমরা অনুবীক্ষণ, মেইনলি এটা হচ্ছে আসলে তোমার যে দাঁত রোগ হয়েছে এটা তো আমরা দেখেও বোঝা যায়, যে তোমার রিং ওয়ার্ম টাইপের হলে এটাকে আমরা দাঁত রোগ দেখে বলে ফেলতে পারি, কিন্তু ধরো তাও আমি এটা বুঝতেছি না যে এটা দাঁত রোগ, তখন আমার এখান থেকে তোমার চামড়াটাকে একটু স্ক্র্যাপ করে এখান থেকে কেটে নিয়ে, কেটে না মানে হালকা একটু ঘষা দিয়ে নিয়ে সেটা অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হয়। যখন আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখবো, যেহেতু এটা একটা কি ছত্রাক, এটা একটা ছত্রাক, আমরা ছত্রাক মাশরুম পড়ছিলাম না, ছত্রাকের মধ্যে কি ছিল, শৈবাল ছত্রাকে পড়ছিলাম হাইফি ছিল। সো এখানের মধ্যে আমরা অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে হাইফিগুলো পাবো, ওই হাইফি দেখে আমি বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি দাঁত রোগ হয়েছে, বুঝছো? আচ্ছা কই ছিলাম? আচ্ছা তাহলে পরবর্তী কোয়েশ্চেনে আসি। মাইক্রোব্যাকটেরিয়াম ববিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে, আর ববিস মানে তো আমরা জানি গরু ছাগল এগুলো মিন করে, তাই না? মানে গরুই মিন করে আর কি। সো আমরা গরু যখন পড়বো তাহলে এটা সৃষ্ট রোগ কার মধ্যে হয়, যে গরু মহিষের যক্ষা, ঠিক আছে? মাইক্রোব্যাকটেরিয়াম ববিস ইজি একদম। আচ্ছা নিচে কোনটি মানুষের স্নায়ুর প্রেরক? আচ্ছা স্নায়ু প্রেরক মানে হচ্ছে নিউরো ট্রান্সমিটার। স্নায়ু প্রেরক মানে কি? আচ্ছা এখানে লেখা আছে, এই যে লেখা আছে নিউরো ট্রান্সমিটার। নিউরো ট্রান্সমিটার মানে হচ্ছে সে স্নায়ুর উদ্দীপনাগুলা একটা
নিউরন থেকে আরেকটা নিউরনে পাস করতেছে সিনাপসের মাধ্যমে, ঠিক আছে? এটা একটা তরল, বাট এটা কি স্নায়ু উদ্দীপনা প্রেরণ করতেছে। সো খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের বডির মধ্যে সবচেয়ে যেটা কমন যেটা নিউরোট্রান্সমিটার, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন, বুঝছো? অ্যাসিটাইল কোলিন। এবং এই অ্যাসিটাইল কোলিনটা দিয়ে কিন্তু যত রকম মেডিসিন আছে সব কিছু কিন্তু বানানো হইতে পারে, যেগুলো আমাদের নার্ভ রিলেটেড, ঠিক আছে? যেগুলো আমাদের মস্তিষ্ক রিলেটেড। যেমন কোনো একটা পেশেন্টের অ্যাসিটাইল কোলিন যদি ধরো নর্মালি কাজ করে, তখন তার মধ্যে ধরো যেরকম সিমটম দেখা যাবে, ধরো আমি তাকে চাচ্ছি কি তাকে আমি ঘুম পাড়ায় দিব, তাহলে আমি যদি অ্যাসিটাইল কোলিনটাকে কোনো একটা মেডিসিন দিয়ে ব্লক করে দিতে পারি, ওই মানুষটা কিন্তু বেহুশ হয়ে যায়। জাস্ট একটা তোমাকে মেডিসিনের উদাহরণ দিলাম কিভাবে কাজ করে, বুঝছো? সো এই যে অ্যাসিটাইল কোলিন সবার আগে আছে, তাহলে এটা কি হবে? আমার অ্যাকচুয়াল আনসার হবে। গনোরিয়া, মাথা রাখবা, গনোরিয়া কি করে? গনোরিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়া, কিসের জন্য হয়? সেটা হচ্ছে নেইসেরিয়া গনোরিয়া দিয়ে হয়, ঠিক আছে? তারপর হচ্ছে আরেকটা আছে ট্রিপোনিমা পেলিডাম, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে হচ্ছে সিফিলিস হয়, ঠিক আছে? এটা দিয়ে সিফিলিস হয়। আর এইচআইভি দিয়ে কি হয়? এইচআইভি দিয়ে এইডস হয়। তাহলে এইচআইভি হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের জন্য কি হয়? অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম হয়, ঠিক আছে? তো তোমাকে কিন্তু ডিফারেন্ট করে করে অনেক রকম উল্টাপাল্টা নাম দিচ্ছে, তোমাকে জানতে হবে অ্যাকচুয়াল কারেক্ট কোনটা, এটা আর এটা কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নেইসেরিয়া গনোরিয়া। আরেকটা জিনিস মাথায় রাখবা, এগুলো আমরা কি বলতেছি? এগুলো হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। কি কি আছে? তিনটা, গনোরিয়া, সিফিলিস, আরটা কি এইডস। কিন্তু এছাড়াও আরেকটা আছে যেটা আমরা অনেকে জানি না, সেটা হচ্ছে ট্রিকোমোনাস ভ্যাজাইনালিস। ট্রিকোমোনাস ভ্যাজাইনালিস, এটা একটু কষ্ট করে মাথায় রাখবা। তুমি এটা মাথায় রাখছো মানে তুমি বাকিদের চেয়ে একটু হলে আগায় আসো। ট্রিকোমোনাস ভ্যাজাইনালিস, এই ট্রিকোমোনাস ভ্যাজাইনালিসটা হচ্ছে একটা প্যারাসাইট। ওই যে ম্যালেরিয়া যেরকম প্যারাসাইট, এটা একটা প্যারাসাইট। এবং এটার কারণে তোমার জনন সংক্রান্ত বিভিন্ন রকম রোগ হয়, বুঝছো? মানে এটা ব্যাকটেরিয়া, ভাইরাস না। তো বলছে কোনটি এনজাইম নয়? অ্যামাইলেজ, অ্যামাইলেজ একটা এনজাইম। প্রোটিয়েজ, এও তো একটা এনজাইম, এটা আমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়ছি, হয়তো এটা তোমরা ছিল না। সেলুলেজ, সেলুলোজ একটা এনজাইম। এই যে পেকটিন, পেকটিন তো এনজাইম না, তাই না? এই তিনটা তো এনজাইম আমরা জানি, বাট এটা তো এনজাইম না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে স্লাইড না, স্লাইড নাই। তাহলে আমরা যে কোয়েশ্চেন পড়ছি আমরা অনুজীব পর্যন্ত কিন্তু পড়ে ফেলছি। এবং কোয়েশ্চেন দেখে তুমি বুঝতেছো কোয়েশ্চেন অনেক বেশি জ্ঞানমূলক কোয়েশ্চেনের মতো, উল্টাপাল্টা কোয়েশ্চেন দিচ্ছে না, ব্যাখ্যামূলক বা বুঝে আনসার করতে হবে এরকম কোয়েশ্চেন দিচ্ছে না, বাট জ্ঞানমূলক কোয়েশ্চেন, টপিক কিন্তু ফিক্স। দেখো আমরা যখন অনুজীব পড়ছি, মাত্র 3-4টা টপিক থেকে সবগুলো কোয়েশ্চেন আসতেছে। সো তুমি এটা ফিল্টার আউট করো, কি পড়তে হবে কি পড়তে হবে না, ঠিক আছে? সো এভাবে পড়লে তোমার জন্য প্রিপারেশন নেওয়াটা খুব ইজি হবে। খুব অল্প সময়ের মধ্যে এই ক্লাসটা করে সাথে বইটা রিডিং করে, বই যা যা দরকার এগুলো পড়ে তুমি ইজিলি তোমার প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারবা। তাহলে ভাই আজকের ক্লাসটা একটু পর্যন্ত থাকবে। সবাই দোয়া করে আমার জন্য। আসসালামু আলাইকুম।